স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, সো ফার আমরা যে স্টাডি করেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম অ্যালয় সম্বন্ধে জেনেছি, ঠিক আছে? মেটাল অ্যালয়, নন মেটাল অ্যালয়, তাদের হিট ট্রিটমেন্ট প্রসেস, ঠিক আছে, ফেস ডায়াগ্রাম, ফেস ট্রান্সফরমেশন ডায়াগ্রাম, টিটিটি ডায়াগ্রাম, ওটা ছিল আয়রনের পার্টটুকু, মানে আয়রন অ্যালয় বা ফেস ডায়াগ্রামের পার্টটুকু ছিল ওটা। তারপর আমরা গত ক্লাসে বললাম হচ্ছে পলিমার, বিভিন্ন রকম পলিমার সম্বন্ধে জেনেছি, পলিমার ফ্যাব্রিকেশন সম্বন্ধে জেনেছি। তো আজকের হচ্ছে মানে ম্যাটেরিয়ালস এর আরেকটা ডাইমেনশন বা আরেকটা অধ্যায় বলতে পারো, কম্পোজিট ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে খুবই অ্যাডভান্স রকমের ম্যাটেরিয়ালস। ওকে, আমরা এটাতে বিভিন্ন রকম কম্পোজিট ম্যাটেরিয়াল সম্বন্ধে জানবো, তাদের কনস্ট্রাকশন সম্বন্ধে জানবো, আর ফ্যাব্রিকেশন প্রসেসগুলোর জাস্ট আইডিয়া নিব আর কি, বাট প্রসেসগুলো অত ডিটেলসে যাব না অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। সো কম্পোজিট নাম শুনে কি মনে হচ্ছে? তোমরা তো মানে টেক্সটাইল, ফিউচারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবা, দেখবা অনেক সময় ফ্যাক্টরি বলে যে এটা একটা কম্পোজিট ফ্যাক্টরি। মানে কি? কারো আইডিয়া আছে? যখন একটা একটা ফ্যাক্টরিকে বলে এটা একটা কম্পোজিট ফ্যাক্টরি, হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে হচ্ছে ইটস এ মিক্সচার অফ টু অর মোর সেকশন, ঠিক আছে? লাইক এখানে অ্যাপারেল সেকশন আছে বা ডিভিশন বলতে পারো, অ্যাপারেল ডিভিশন আছে, ডাইং ডিভিশন আছে, নিটিং ডিভিশন আছে, এরকম অনেকগুলো যদি মিক্সচার থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এটা একটা কম্পোজিট ফ্যাক্টরি। সিমিলারলি ম্যাটেরিয়ালস এর মধ্যে যদি আহ, দুইটা বা তার ততোধিক ম্যাটেরিয়ালস এর একটা মানে সমন্বয় হয়, তখন ওইটাকে আমরা বলি কম্পোজিট ম্যাটেরিয়ালস। তো এটা আমরা কেন করি? ঠিক আছে, এই যে দেখবা বিশেষ করে এরোপ্লেন বা স্পেস অ্যাপ্লিকেশনে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করি। একদম যদি টু দ্য স্পেসিফিক বলি যে এটার বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা হচ্ছে হায়ার স্ট্রেংথ আর হচ্ছে ওয়েট, লোয়ার ওয়েট, অর্থাৎ ওজন কম হবে কিন্তু আমার স্ট্রেংথটা বেশি হবে, বা হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও এই কম্পোজিট ম্যাটেরিয়াল অনেক বেশি পাওয়া যায়, যেটা কনভেনশনাল ম্যাটেরিয়ালস এর মধ্যে পাওয়া যায় না, পলিমার অথবা মেটালের মধ্যে পাওয়া যায় না। যেমন পলিমারের স্ট্রেংথ একটু কম, হ্যাঁ, আবার মেটালের ওয়েট একটু বেশি। সো এই দুইটার মধ্যে আমি যদি একটা কম্বিনেশন করতে চাই সেটা হচ্ছে এই কম্পোজিট ম্যাটেরিয়ালস, ঠিক আছে? হয়তো কোনো পলিমারের মধ্যে আমি ফাইবার রিইনফোর্স করে দিলাম, সেটা একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস। তো ওটা কি, ওটার ওয়েটটাও একটু কম হবে, মানে দুটা থেকে কিছু কিছু বৈশিষ্ট্য সে গ্র্যাব করবে। হ্যাঁ, এটার ওয়েট একটু কম হবে, স্ট্রেংথ বেশি হবে। ওকে, এরকম করে একটা সংমিশ্রণ করে আমি যদি কোনো ম্যাটেরিয়াল তৈরি করি সেটাই হচ্ছে আবার কম্পোজিট ম্যাটেরিয়াল। এবং এই যে আমাদের যে গাড়িগুলো এখন আমরা বলি কি হাইব্রিড গাড়ি, তাই না? টার্মটা কি তোমরা শুনছো? হাইব্রিড বলি আমরা, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। বা ভবিষ্যতে আমাদের আমাদের যেই অটোমোবাইলস যে টেকনোলজিটা আসতেছে, যে ইলেকট্রিক ভেহিকেল, এ ম্যাক্সিমামই হবে কম্পোজিট ম্যাটেরিয়ালস এর তৈরি, যার কারণে এগুলার ওয়েট খুবই কম হবে, ঠিক আছে? এবং এগুলো এনার্জি এফিশিয়েন্ট হবে, মানে অতি কম এনার্জি দিয়েই আমরা ওইগুলা রান করতে পারবো। এটার একমাত্র কারণ হচ্ছে আমি ওইগুলোর মধ্যে কোনো মেটাল জাতীয় কিছু ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমার ওয়েটটা কমে গেছে। কি ইউজ করছি? আমি কম্পোজিট ম্যাটেরিয়ালস ইউজ করছি, ঠিক আছে? স্যার কার্বন ফাইবার কি তাহলে কম্পোজিট ম্যাটেরিয়াল? কম্পোজিট ম্যাটেরিয়ালস এর ধরো কম্পোজিট ম্যাটেরিয়ালস এর দুইটা ফেস থাকে। ওকে, একটা হচ্ছে ম্যাট্রিক্স ফেস আর একটা হচ্ছে ফাইবার ফেস, ঠিক আছে? এখন যদি কার্বন ফাইবার, এটা হচ্ছে ফাইবার ফেস, এটাকে আমি রিইনফোর্স করব কোন একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে, ঠিক আছে? এখন আমি যদি কার্বন ফাইবার রিইনফোর্স যদি কোনো পলিমারের মধ্যে করি, তখন ওইটাকে বলবো কার্বন রিইনফোর্স পলিমার কম্পোজিট। কার্বন ফাইবারটা ইটসেলফ ইজ নট কম্পোজিট, বুঝতে পারছো? আমি যখন ওই কার্বন ফাইবারটা কোনো পলিমারের মধ্যে রিইনফোর্স করব বা কোনো সিরামিক ম্যাটেরিয়ালস বা কোনো মেটালের মধ্যে যদি করা যায়, তাহলে সেটাকে আমি বলবো কম্পোজিট ম্যাটেরিয়ালস। আমার কথা কি ধরতে পারছো? জি স্যার। মানে
ওই কার্বন ফাইবার যেটা অনেক সময় দেখবা কার্বন বলবে যে কার্বন ফাইবার, এটা ওভেন ফর্মে থাকে। ওভেন ফর্ম বুঝছো তো? মানে এই যে আমাদের শার্টের যেই বুননটা হয় ওটাকে বলে হচ্ছে ওভেন, একটার উপর একটা, একটা নিচ দিয়ে একটা ইন্টারলকিং, ঠিক আছে? সো ওটা হচ্ছে ওভেন ফর্ম। আমার ওই ফাইবারটা থাকে হচ্ছে এই ওভেন ফর্মে, কার্বন ফাইবারটা। ওই কার্বন ফাইবারের উপর রেজিন দিয়ে আমার স্লাইড করা লাগে ব্রাশ দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে আর কি কম্পোজিট ম্যাটেরিয়াল বানানোর। আমি ওটাকে ব্রাশ করার পর তারপর উপরে আরেকটা কার্বন ফাইবারের এরকম একটা ইয়ে রাখলাম, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, আবার ওটার উপর রেসিন দিলাম, এরকম করে করে কম্পোজিট ম্যাটেরিয়াল বানাতে হয়। বাট কার্বন ফাইবারটা মানে ওটা কম্পোজিট না, ওটার সাথে ওটা রিইনফোর্স করার পর একটা কম্পোজিট হবে আর কি। আমি তো বললাম এটা হচ্ছে ২ বা ততোধিক একটা ম্যাটেরিয়ালের সংমিশ্রণ। তো কার্বন ফাইবারটা তো শুধু একটা মেটাল, তাই না? একটা ম্যাটেরিয়াল। সো ওটা কম্পোজিট না। ওটা যদি আমি কোনো পলিমারের মধ্যে রিইনফোর্স করি দেন ইট উড বি এ কম্পোজিট ম্যাটেরিয়াল। বুঝাতে পারছি? জি স্যার। ওকে, আমরা চলো আগাই। যে মডার্ন টেকনোলজিস রিকোয়ার ম্যাটেরিয়ালস উইথ আনইউজুয়াল কম্বিনেশন অফ প্রপার্টিস। এই যে যেটা বললাম যে আমার ওই স্ট্রেংথ অনেক বেশি হবে বাট ওয়েটটা কম হবে, এরকম যে প্রপার্টি গুলো আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি আনইউজুয়াল কম্বিনেশন অফ প্রপার্টিস হুইচ ক্যানট বি মেড বাই দ্য কনভেনশনাল মেটাল অ্যালয়স। আমরা যেসব মেটাল অ্যালয় গুলো পড়ছি, স্টিল, সিরামিক বা পলিমেরিক মেটাল, ওগুলো দিয়ে আহ, করা যায় না। যেমন অ্যারোস্পেস, আন্ডার ওয়াটার বা ট্রান্সপোর্টেশন অ্যাপ্লিকেশনে আমাদের ওইগুলো ইউজ করলে হবে না। এখানে আমাদের কম্পোজিট ম্যাটেরিয়াল বা ডিমান্ড করে যে এরকম প্রপার্টি আমার লাগবে। যেমন অ্যারোস্পেস অ্যাপ্লিকেশন রিকোয়ার্স স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ লো ডেনসিটি। লো ডেনসিটি হলে আমার ওজনটা কম হবে। আর স্ট্রং, স্টিফ, যেটা বললাম যে স্ট্রেংথ অনেক বেশি হতে হবে বাট এট দ্য সেম টাইম আমার ওয়েটটা কম চাই। অ্যাব্রেশন বা ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট হতে পারবে এবং করোশন হবে না। দেখো সবকিছু কিন্তু তুমি একসাথে পাবা না। মেটালের স্ট্রেংথ অনেক বেশি বাট এটার করোশন হয়, হ্যাঁ। পলিমার, এটার আবার ডেনসিটি কম বাট এটা আবার স্টিফ না, ঠিক আছে? সো আমার এরকম একটা কম্বিনেশন লাগবে। সো এই ধরনের অবস্ট্যাকেল গুলোকে ওভারকাম। কোলাবোরেশনটা কি স্যার? হ্যাঁ, অ্যাব্রেশন হচ্ছে তুমি যদি কোনো মেটালের উপর ঘষা দিলা, যদি কোনো স্ক্র্যাচ না পড়ে তাহলে সেটা হচ্ছে অ্যাব্রেশন রেজিস্ট্যান্ট। বুঝতে পারছো? ইমপ্যাক্ট রেজিস্ট্যান্ট হচ্ছে যদি হুট করে আই মিন অনেক নরমালি যে লোডটা পড়তেছে হুট করে যদি অনেক উচ্চমাত্রার একটা লোড যদি তুমি অ্যাপ্লাই করে ফেলো, সেটা হচ্ছে ইমপ্যাক্ট লোড। ওই ইমপ্যাক্ট লোড যেন নিতে পারে আমার ম্যাটেরিয়ালটা, ওইটা একটা ডিমান্ড অ্যাপ্লিকেশনের জন্য। বুঝতে পারছো? সো কম্পোজিট ইজ কনসিডার্ড টু বি এ মাল্টিফেজ ম্যাটেরিয়াল, ঠিক আছে? And that exhibits a significant proportion of properties of both constituent phases such that a better combination of properties is realized. এই যে একটু আগে যে বললাম যে কার্বন ফাইবার দিয়ে যদি আমি কোনো ম্যাট্রিক্স করি, ফাইবারটা কার্বন ফাইবার কি হয়, খুবই স্ট্রং হয়। পলিমারটা কি হয়, একটু স্টিফ হয়, ডাকটাইল হয়, ঠিক আছে? সরি, ডাকটাইল হয় আর কি। সো এই দুইটা মিলে যখন আমি একটা ম্যাট্রিক্স তৈরি করব, তো দুইটা মিলিয়ে মধ্যবর্তী একটা প্রপার্টি সে গেইন করবে, যেটা এটাই বলতেছে যে সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ প্রপার্টিস অফ বোথ কনস্টিটিউয়েন্ট ফেজ। অর্থাৎ আমার ফাইবার ফেজ, ম্যাট্রিক্স ফেজ দুইটা থেকেই সে কিছু প্রপার্টি অ্যাকসেপ্ট করলো, হুইচ ইজ আ বেটার কম্বিনেশন অফ প্রপার্টিস। এই যে যে প্রপার্টিটা পেলাম, এটা ওই যে আমি ফাইবার ফেজ বা ম্যাট্রিক্স ফেজ বলতেছি, এই দুটো দিয়ে কিন্তু অ্যালোন এই প্রপার্টিটা আমি অ্যাচিভ করতে পারবো না, যেটা আমি কম্পোজিট দুটো মিক্স করে পাবো, ঠিক আছে? According to this principle of combined action, better property combinations are fashioned by the judicious combination of two or more distinct materials. এটাই বলছি যে একটা বেটার প্রপার্টি পাবো। যেমন এই যে তোমরা ইয়ে করো, পারলাইটিক স্টিল যেটা ছিল, হ্যাঁ, এটার মধ্যে কি ছিল বলো তো? পারলাইটিক স্টিলে ফেরাইট ফেস ছিল আর সিমেন্টাইট ছিল। কোনটা কি? সিমেন্টাইটটা কি ছিল? সিমেন্টাইটটা ছিল খুবই হার্ড, ওটার মধ্যে কার্বন পার্সেন্টেজ ছিল অনেক বেশি। মনে আছে তোমাদের? জি স্যার। সো ওটার মধ্যে ফেরাইটটা আমরা দিছি। ফেরাইটটা কি? ফেরাইটটা ছিল ডাকটাইল, তাই না? সো এই দুটো মিলে আমার পারলাইটিক স্টিল, এটা একটা কম্বিনেশন অফ প্রপার্টিস, ঠিক আছে? সো হাই ডাক্টিলিটি এন্ড স্ট্রেংথ, ঠিক আছে? সো আমি পারলাইটের মধ্যে কি পাচ্ছি? হাই ডাক্টিলিটি এন্ড স্ট্রেংথ, যেটা হচ্ছে ফেরাইট আর সিমেন্টাইটের একটা কম্বিনেশন, ঠিক আছে? দুটো থেকে আমি কম্বিনেশনালি কিছু প্রপার্টি আমি গেইন করেছি।
বা এছাড়াও হতে পারে ন্যাচারাল কম্পোজিটও হতে পারে, যেমন উড হতে পারে, ঠিক আছে? বা আমাদের শরীরে যে বোন আছে, ঠিক আছে? যেমন উডের ক্ষেত্রে হচ্ছে স্ট্রং বা ফ্লেক্সিবল সেলুলোজ ফাইবার হইতে পারে, যেগুলো লিগনিন দিয়ে রিইনফোর্স করা থাকে, বা বোনের ক্ষেত্রে এরকম হতে পারে, ঠিক আছে? হার্ড মিনারেল গুলো থাকে, তোমার সফট প্রোটিনের মধ্যে রিইনফোর্স করা থাকে। সো এরকম এগুলো হচ্ছে ন্যাচারাল কম্পোজিটের উদাহরণ আমাদের আশেপাশে। সো আরেকবার যদি বলি, এই কম্পোজিট আমরা যেটা এই লেকচারে পড়তেছি যে ইজ এ মাল্টিফেজ ম্যাটেরিয়াল দ্যাট ইজ আর্টিফিশিয়ালি মেড। আমরা এখানে পড়বো হচ্ছে যেটা আর্টিফিশিয়ালি মেড করা হচ্ছে, নট ন্যাচারাল কম্পোজিটস, অ্যাজ অপোজ টু ওয়ান দ্যাট অকার্স টু ফর্মস ন্যাচারালি। অর্থাৎ এই যে দুটো এক্সাম্পল দিলাম, উড বা বোন, আমরা ন্যাচারালি কম্পোজিট নিয়ে কোনো আলোচনা করব না, ঠিক আছে? আমরা করব হচ্ছে আর্টিফিশিয়াল কম্পোজিট নিয়ে। সো আর্টিফিশিয়াল কনস্টিটিউয়েন্ট গুলো কি হবে, মানে আর্টিফিশিয়াল কম্পোজিটের জন্য দ্য কনস্টিটিউয়েন্ট ফেজেস মাস্ট বি কেমিক্যালি ডিসিমিলার এন্ড সেপারেটেড বাই এ ডিস্টিংক্ট ইন্টারফেস। অর্থাৎ আমার এই কম্পোজিট ম্যাটেরিয়ালের মধ্যে দুটো ফেজ থাকবে, আমি বারবার বলতেছি, একটা হচ্ছে ম্যাট্রিক্স ফেজ বা ফাইবার ফেজ থাকবে, এগুলা কেমিক্যালি ডিসিমিলার হবে, এবং একটা ডিস্টিংক্ট ইন্টারফেস থাকবে, যেহেতু দুইটা মেটাল, সো এটা দুইটা আলাদা ফেজ বাউন্ডারি থাকাই মানে থাকতে হবে আর কি। তো এই যে এখানে দেখো বলছে, দেখো এটা হচ্ছে যদি একটা কম্পোজিট ম্যাটেরিয়াল হয়, এটার ভিতর যদি ফাইবার ইনফোর্স করা থাকে, ঠিক আছে, এরকম, তাহলে কি এটা কম্বিনেশন অফ টু ম্যাটেরিয়াল, ওকে? সো এটার মধ্যে একটা একটা কি বলতেছি, এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ফেজ, এবং ভিতরে যেই রিইনফোর্সমেন্ট গুলো দেখতে পারতেছো, রিইনফোর্সমেন্ট বা এটাকে কমনলি বলতে পারো, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ফেজ বা ডিসপার্সড ফেজ, আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স ফেজ অথবা বাইন্ডার ফেজ, ওকে? সো এই দুইটার মধ্যে এখন এই যে রিইনফোর্সমেন্ট হতে পারে সেটা ফাইবার, হতে পারে সেটা হুইস্কার, হতে পারে সেটা ওয়্যার, ওকে? আর ম্যাট্রিক্স ফেজ হতে পারে সেটা আহ আহ পলিমেরিক ম্যাটেরিয়ালস, ওই যে আমরা পলিমেরিক ম্যাটেরিয়ালস এর মধ্যে থার্মোসেট পড়ছি, থার্মো প্লাস্টিক পড়ছি, ওই ধরনের ম্যাটেরিয়াল গুলো হতে পারে ম্যাট্রিক্স ফেজ, অথবা মেটাল হতে পারে, সিরামিক হতে পারে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। সো মোস্ট মেনি কম্পোজিট ম্যাটেরিয়ালস আর কম্পোজড অফ জাস্ট টু ফেজেস, একটা হচ্ছে ম্যাট্রিক্স which is continuous and surrounds the other phases, এই যে ব্লুটা হচ্ছে ম্যাট্রিক্স, এন্ড যে আদার ফেজটা বলতেছে সারাউন্ডস দা আদার ফেজ, এই আদার ফেজটাই হচ্ছে ডিসপার্স ফেজ অথবা রিইনফোর্সমেন্ট ফেজ, যেমন হচ্ছে ফাইবার, এখানে বোঝাচ্ছে কি ফাইবার। আমার যে ফাইনালি যে কম্পোজিটটা পাবো, এই কম্পোজিটটা কি হবে, যে এটার যে প্রপার্টিসটা আমরা পাবো, সেই প্রপার্টিটা ডিপেন্ড করবে তার কনস্টিটিউয়েন্ট ফেজের প্রপার্টির উপর, অর্থাৎ ম্যাট্রিক্স এবং রিইনফোর্সমেন্টের উপর ডিপেন্ড করবে, দেয়ার রিলেটিভ অ্যামাউন্ট, তাদের ভলিউম ফ্র্যাকশন কোনটার কত। যেমন এখানে ফাইবার খুবই কম, এখানে ফাইবার বেশি দিলে প্রপার্টিরও চেঞ্জ হবে। জিওমেট্রি অফ দ্য ফাইবার ফেজ, ডিসপার্সড ফেজ মানে হচ্ছে রিইনফোর্সমেন্ট, জিওমেট্রি অর্থাৎ এই যে দেখো এখানে শর্ট ফাইবার, এগুলা এটা হতে পারে লং ফাইবার, অথবা ফাইবার দিয়ে আমি কোনো মনে করো কার্বন ফাইবার আমি বুনন করে একটা টেক্সটাইল ফর্মে নিয়ে আসছি, ওইটা পুরোটা বিছিয়ে দেয়া, তারপর ওটাকে রিইনফোর্স করা পলিমারের মধ্যে, এরকম হতে পারে। সো আমার প্রপার্টিটা এই আমার যে ডিসপার্স ফেজ বা রিইনফোর্সমেন্ট, ওইটার জিওমেট্রির উপরও ডিপেন্ড করতেছে। আমি কি বুঝাইতে পারছি? সো এই সোফার যতটুকু বললাম, যে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে টু বি অ্যাকসেপ্টেবল অ্যাজ এ কম্পোজিট। So 3 points are included in a definition of an acceptable composite material for use in structural application. It consists of two or more physically distinct and mechanically separable materials, যেমন এখানে ফাইবার আর এখানে ধরো এটা কোন একটা পলিমেরিক ম্যাটেরিয়ালস, ঠিক আছে? ধরো এটা পিভিসি ধরো, ওকে? তাহলে এই দুইটা আলাদা আলাদা হইতে হবে। ইট ক্যান বি মেড বাই মিক্সিং দ্য সেপারেট ম্যাটেরিয়ালস ইন such a way that the dispersion of one material in the another can be done in a control way to achieve the optimum properties. অর্থাৎ এই দুইটা মিক্স করে আমি যে প্রপার্টিটা পাবো সেটা অবশ্যই সুপিরিয়র টু দ্য প্রপার্টিজ প্রোভাইডেড বাই দ্য ফেজেস অ্যালোন, ঠিক আছে? সুপিরিয়র প্রপার্টি আমি পাবো। ও এটা বলেই দিছে, দ্য প্রপার্টিজ আর সুপিরিয়র অ্যান্ড পসিবলি ইউনিক ইন সাম স্পেসিফিক রেসপেক্ট টু দ্য প্রপার্টিজ অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। অর্থাৎ আমার যে প্রপার্টিটা ওভারঅল পাবো সেটা ইউনিক হইতে হবে। সো এই তিনটা পয়েন্ট আমার কম্পোজিটকে ডিফাইন করে। দেখো এখানে এই যে কি বলে একটা অ্যাপ্লিকেশন বলা আছে,
ওকে, এই যে দেখো এখানে কার্বন ফাইবার, অ্যারামিড ফাইবার, গ্লাস ফাইবার, হাইব্রিড, এগুলো হচ্ছে মানে এই এক্সাম্পলটাই দেখাচ্ছে যে ফাইবার কম্পোজিট নানান রকম হয়, যেটা ফাইবার রিইনফোর্স কম্পোজিট ওটার অ্যাপ্লিকেশনটা কিরকম একটা অ্যারোস্পেস অ্যাপ্লিকেশনে বা একটা বিমানের মধ্যে কোথায় কোথায় ইউজ হয়। এই যে দেখো যেসব জায়গাগুলো এরকম একটা ব্লু কালার দেয়া আছে কার্বন ফাইবার, উপরে বাম পাশে দেখো কার্বন ফাইবার। সো এই যে যেসব জায়গায় ব্লু কালার করা আছে সেগুলো হচ্ছে সব কার্বন ফাইবার দিয়ে বানানো। ওকে, তারপর আছে অ্যারামিড ফাইবার, তারপর গ্লাস ফাইবার, এই যে দেখো সবার সামনে মনে হচ্ছে একটা গ্লাস ফাইবার ইউজ করা এই পোর্শনটায়। তারপর হচ্ছে হাইব্রিড, হাইব্রিডটা হচ্ছে যেটার মধ্যে কার্বন গ্লাস দুই ধরনের ফাইবার ইউজ করা হয়, সেটা হচ্ছে হাইব্রিড ফাইবার। সো দেখো পুরোটার মধ্যেই কিন্তু অনেক জায়গায় আমার কি বলে এটাকে কম্পোজিট ইউজ করা হয়েছে। ঠিক আছে, স্যার অ্যারামিড হ্যাঁ ফাইবারটা কি? এটা আসতেছি আস্তে আস্তে আমরা দেখাচ্ছি। ওকে, এটা আমরা যখন ওই যে ক্লাসিফিকেশনে যাব তখন আসবে। এই যে দেখো এরকম অ্যাপ্লিকেশন আছে ইন্ডাস্ট্রি ওয়াইজ, এয়ারক্রাফট, অটোমোবাইল, বোট, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ফার্নিচার ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল স্পোর্ট, এগুলার বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলো আছে যে কোন কোথায় কোথায় ইউজ করতে পারি আমরা। দেখো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে যে ন্যাচারাল কম্পোজিটের কিছু এক্সাম্পল, যেমন উড, ব্যাম্বো, বোন, মাসেল টিস্যু। আর এই কম্পোজিটটাকে আবার ভাগ করা ম্যাক্রো এবং মাইক্রো। তো মাইক্রো লেভেলে দেখো মেটালিক অ্যালয়েস, যেমন স্টিল। ঠিক আছে, এটা কিরকম, দ্য স্ট্রেংথ এন্ড টাফনেস অফ মেটালিক অ্যালয় ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক্স আর অ্যাচিভ বাই কম্বাইনিং দ্য হাই স্ট্রেংথ ফেজেস উইথ দ্য টাফ ডাকটাইল ফেজেস। অর্থাৎ এই যে অ্যালয় গুলো যে পাচ্ছি আমরা আমাদের প্রিভিয়াস যে নলেজ ছিল ওটার মধ্যে আমরা দেখছি অ্যালয় গুলোর মধ্যে একটা ডাকটাইল বা একটা হাই স্ট্রেংথ ফেজ থাকে। ওই যে হাই স্ট্রেংথ বা ব্রিটেল যে ফেজটা ওটা ছিল ওটাকে ধরতে পারো ওটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ফেজ, এবং ডাকটাইল ফেজটা হচ্ছে ম্যাট্রিক্স ফেজ। ঠিক আছে, A relatively simple example is to be found in plain carbon steel, যেখানে 99.2% আয়রন আর 0.8% হচ্ছে কার্বন। এছাড়া দেখো গ্যালভানাইজড স্টিল, এগুলো হচ্ছে ম্যাক্রো কম্পোজিট। গ্যালভানাইজড স্টিল, রিইনফোর্সড কনক্রিট বিম বা হচ্ছে হেলিকপ্টার ব্লেডস, এগুলো হচ্ছে সব ম্যাক্রো কম্পোজিট আর কি। কনক্রিট বিম কি, হুইচ হ্যাভ এক্সিলেন্ট কম্প্রেসিভ স্ট্রেংথ আর গিভেন সাম স্ট্রেংথ ইন টেনশন বাই রিইনফোর্সিং দ্য কনক্রিট উইথ দ্য স্টিল বার্স। অর্থাৎ এই যে দেখো কনক্রিটটাকে তুমি চিন্তা করো, কনক্রিটের ভিতরে আমি যখন কনক্রিটের ভিতর কি কি আছে বলো তো একজন, কেউ বলতে পারবা? স্যার রড থাকতে পারে, স্টোন, স্যান্ড, এগুলা। হ্যাঁ, এখানে যদি তুমি এটাকে কম্পোজিট হিসেবে ব্যাখ্যা করতে চাও তাহলে এটার ভিতর সরি, এটার ভিতরে কি আছে, আমার ওই যে ফাইবার রিইনফোর্স বলতেছি না, তো এটা হচ্ছে কি রড রড। গুলো স্যার হ্যাঁ, রড ইনফোর্স, ইনফোর্স কিসের ভিতরে, ম্যাট্রিক্সের ভিতরে। ম্যাট্রিক্স। এখানে ম্যাট্রিক্সটা কি দিয়ে বানানো, সিমেন্ট বালির সংমিশ্রণে বানানো, তাই না? Yes, sir. সিমেন্ট বালি বলো বা কি বলে পাথর, এগুলোর ভিতর আমার রডটা হচ্ছে রিইনফোর্স করা। ওকে, এটাই কি বলতেছি রিইনফোর্স কনক্রিট বিমস। আমি যদি এখান থেকে রিইনফোর্সটা বাদ দিয়ে দেই, রডটা বাদ দিয়ে দেই, রড যদি বাদ দিয়ে দেই তাহলে কি কনক্রিট হবে না? ধরো এটার মধ্যে রড নাই, যদি আমি শুধু সিমেন্ট বালি দিয়ে যদি এটাকে একটা মিক্সচার করি, ওইটাও কি ওইটাকে কনক্রিট বলে, বুঝতে পারছো? মানে আই মিন ওটা কি কনক্রিট হবে তোমাদের মতে? জি স্যার হবে, বাট স্ট্রেংথ কম হবে ওটার। হ্যাঁ, স্ট্রেংথ কম হবে। ওই যে যে কনক্রিটটা হলো ওটার ভিতরে কি আছে, সিমেন্ট আছে, স্যান্ড আছে, গ্রাভেল আছে। সো ওটাও কিন্তু একটা কম্পোজিট। তো ওটার সাথে আমি যখন আবার রড অ্যাড করতেছি, হ্যাঁ, ওটা হচ্ছে রিইনফোর্সড কনক্রিট বিমস। ওকে, সো ওইটাও হচ্ছে একটা কম্পোজিট। তো এইভাবে এক্সাম্পল হিসেবে বলা যায় কম্পোজিট গুলো। ওকে, এখন দেখো
আমরা বলছি কি থাকবে একটা কনক্রিটের ভিতর, সরি একটা কনক্রিট না তো, একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস আমার কি থাকবে, একটা ফাইবার ফেজ থাকবে আর একটা ম্যাট্রিক্স ফেজ থাকবে, রাইট? জি জি স্যার। স্যার। তাহলে এই ফাইবার ফেজ হচ্ছে কমন, মানে কমনলি ফাইবার ফেজ বলতেছি। এই ফাইবার ফেজের মধ্যে আমি রিইনফোর্স হিসেবে আমি দিতে পারি হুইস্কার বা পার্টিকেলস, বুঝতে পারছো? এটা হচ্ছে দানা দানা বা পার্টিকেল আকারে। তারপর দিতে পারি ফাইবার, তারপর দিতে পারি ওয়্যার। ঠিক আছে, এই তিন রকম হতে পারে। The whisker গুলা কি? Whiskers are thin single crystals that have extremely large length to diameter ratio. As a consequence of their small size, they have high degree of crystalline perfection and virtually flaw-free, which account for their exceptionally high strength, and they are among the strongest known materials. অর্থাৎ হুইস্কার দিয়ে যদি হুইস্কার রিইনফোর্স দিয়ে যখন তুমি রিইনফোর্স করে যখন কোনো কম্পোজিট বানাবা সেটা হবে সবচেয়ে বেশি স্ট্রং। ওকে, in spite of this high strength, whiskers are not utilized extensively as a reinforcement medium because they are extremely expensive. আমাকে তো সবকিছুই মানে মেইনটেইন করতে হবে, এটার জন্য কস্টলিও না হয়, কিন্তু হুইস্কার ইউজ করে যদি আমি কোনো কি বলে এটাকে, আমি যদি কোনো কম্পোজিট তৈরি করি ওটার প্রাইস অনেক বেশি হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ারেবল না। সো এটার ইউজটা এই কারণে কম। মোরওভার ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড অফেন ইমপ্র্যাকটিক্যাল টু ইনকর্পোরেট হুইস্কার্স ইনটু দ্য ম্যাট্রিক্স। অর্থাৎ ফাইবারের তুলনায় হুইস্কারকে রিইনফোর্স করা ম্যাট্রিক্সের ভিতর কঠিন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটার ইউজটা হচ্ছে লিমিটেড। হুইস্কারের মধ্যে দেখো কি কি আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে গ্রাফাইট ইউজ করতে পারি, মানে মোস্ট কমনলি, আরো অনেক বড় লিস্ট আছে হুইস্কারের, বাট সচরাচর মানে কমনলি ইউজ হচ্ছে সিলিকন কার্বাইড, সবচেয়ে বেশি ইউজ করা হয় সিলিকন কার্বাইড, হতে পারে সিলিকন নাইট্রাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড, গ্রাফাইট, এগুলার ছোট ছোট টুকরা, বা এটাকে আমরা বলতেছি হুইস্কার বা পার্টিকুলেট। ঠিক আছে, ওটাকে যখন আমরা কোনো ম্যাট্রিক্সের ভিতর রিইনফোর্স করব সেটা হয়ে যাবে একটা কম্পোজিট ম্যাটেরিয়ালস। তোমরা গ্রামে দেখছো যে কি বলে, ধরো একটা খড়ের একটা ওয়াল, বা ওয়ালের ভিতর খড় দেখা যাচ্ছে, স্ট্র দেখা যাচ্ছে, এরকম দেখছো? আমার শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, স্যার দেখতে পারছি। মানে এরকম এক্সপেরিয়েন্স হয়েছে কিনা কোনো সময় যে ওয়ালের ভিতর মনে হচ্ছে খড় দেয়া বা স্ট্র দেয়া? জি স্যার, স্যার দেখা হ্যাঁ, হয়েছিল। এই যে এখানে খড়টা হচ্ছে তোমার রিইনফোর্সমেন্ট, এবং এই যে দুই পাশে যে মাটি, এই মাটিটা হচ্ছে ম্যাট্রিক্স। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। এরকম মানে এরকম কনসেপ্ট থেকেই আমার অ্যাকচুয়ালি ইয়েটা আসছে আর কি, কি বলে এটাকে, কম্পোজিট ম্যাটেরিয়ালস এর ধারণাটা আসছে। তারপর আমি রিইনফোর্সমেন্ট হিসেবে দিতে পারি ফাইবার। ফাইবার কি আর দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট ইন এ ফাইবার রিইনফোর্সড কম্পোজিট ম্যাটেরিয়াল। যখন আমি ফাইবার রিইনফোর্স করি তখন এর আলাদা একটা ক্লাসিফিকেশনে চলে যায়, সেটা হচ্ছে ফাইবার রিইনফোর্সড কম্পোজিট ম্যাটেরিয়ালস। They occupy the large volume fraction in a composite laminate and share the major portion of the load acting on the composite structure. অর্থাৎ আমি যখন কোনো ফাইবার রিইনফোর্স করে যখন কোনো কম্পোজিট ম্যাটেরিয়াল প্রস্তুত করি, ওই ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাক্সিমাম লোডটা আমার ফাইবারই কিন্তু বহন করে, এবং যে ম্যাট্রিক্সটা থাকে ওটা লোডটাকে ট্রান্সফার করে। প্রপার সিলেকশন অফ দ্য ফাইবার টাইপ, ফাইবার ভলিউম ফ্র্যাকশন, ফাইবার লেংথ এবং ফাইবার ওরিয়েন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফাইবার টাইপ, ঠিক আছে, আমি কি ফাইবার নিব? ওকে, যেমন হচ্ছে এই যে একটু আগে বললা যে অ্যারামিড ফাইবার কি একজন, এরকম হতে পারে গ্লাস ফাইবার হতে পারে, হ্যাঁ, কার্বন ফাইবার হতে পারে, অ্যারামিড ফাইবার হইতে পারে। অ্যারামিড ফাইবারকে কি বলে, বাণিজ্যিক ভাবে এটাকে ক্যাভলার ফাইবার বলে, বুঝতে পারছো? তোমরা বাজারে ক্যাভলার নাম বললে পাবা, ওইটার মানে খুবই এক্সপেন্সিভ। তারপর হচ্ছে ফাইবার ভলিউম ফ্র্যাকশন, এই যে বলতেছি বারবার ফাইবার বা ম্যাট্রিক্স কোনটার প্রপোর্শন কত হবে, এটা আমরা একটা পরবর্তীতে একটা ডেরিভেশন দেখবো, এখানে বুঝবা আসলে যে ভলিউম ফ্র্যাকশন আমি আমার 100% এর মধ্যে ফাইবার দিব কত পার্সেন্ট, ম্যাট্রিক্স দিব কত পার্সেন্ট, এটাও আমার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। ফাইবার লেন্থ, আমি কি কন্টিনিউয়াস ফাইবার দিব না ডিসকন্টিনিউয়াস ফাইবার দিব? কন্টিনিউয়াস ফাইবার গুলো সচরাচর লম্বা হয়, ডিসকন্টিনিউয়াস গুলো ছোট হয়। ওকে, ফাইবার ওরিয়েন্টেশন,
ফাইবারটা আমি কিভাবে দিব, লঙ্গিচুডিনালি দিব না ট্রান্সভার্স ভাবে দিব, না আমি কোনো ওভেন ফর্মে দিব, বুঝতে পারতেছি? বা ফাইবারটাকে আমি মানে 2 ডাইমেনশনালে দিব না 3 ডাইমেনশনালে আমি এগুলোকে দিব, বা র্যান্ডম ভাবে আমি এগুলোকে দিব। এই সবগুলো এই ফ্যাক্টরের উপর আমার কম্পোজিটের প্রপার্টিজ গুলো ডিপেন্ড করে, ঠিক আছে? এর জন্য বলতেছে আমার এই ফ্যাক্টর গুলো ইজ ইম্পর্টেন্ট সিন্স ইট ইনফ্লুয়েন্সেস দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পোজিট ল্যামিনেট। কম্পোজিট ল্যামিনেট বলতে আসলে কম্পোজিট ম্যাটেরিয়াল অনেকগুলো ওই যে স্তরে স্তরে যদি থাকে আমার এই ফাইবার গুলো, ওইটাকে একটা স্তর থাকলে ওটাকে বলতেছি ল্যামিনা, আর যদি অনেকগুলো স্তর থাকে ফাইবারের সেটাকে বলতেছি ল্যামিনেট। কম্পোজিট ল্যামিনেট বলতে অ্যাকচুয়ালি কম্পোজিট ম্যাটেরিয়ালস। তো আমার যে প্রপার্টিটা ডিপেন্ড করবে সেগুলো হচ্ছে ডেনসিটি, হ্যাঁ, টেনসাইল স্ট্রেংথ মডিউলাস, কম্প্রেসিভ স্ট্রেংথ এন্ড মডিউলাস, ফ্যাটিগ স্ট্রেংথ, মানে এগুলো মানে প্রপার্টি চেঞ্জ হবে আমার এক একটা ফ্যাক্টরের চেঞ্জের কারণে। ম্যাটেরিয়ালস দ্যাট আর ক্লাসিফাইড as fibers are either polycrystalline অথবা amorphous and have small diameters, but fibrous materials are generally polymers or ceramics। অর্থাৎ ওই যে গ্লাস ফাইবার, এটা তো সিরামিক্স, তাই না? কার্বন ফাইবারস, ওটাও সিরামিক্স এর মধ্যেই পড়ে। সো এক্সাম্পল হিসেবে আছে যে অ্যারামিড ফাইবার, গ্লাস ফাইবার, কার্বন ফাইবার, বোরন, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং সবশেষে আছে ওয়্যারস, ঠিক আছে? এটা 3 হবে ওয়্যারস। Fine wires have relatively large diameters and typically materials include steel, molybdenum and tungsten, and they are utilized as a radical steel reinforcement in automobile tires। টায়ারের মধ্যে ইউজ করি আমরা, দেখছো না টায়ারের মধ্যে সাদা সাদা, দেখছো কেউ? টায়ার যখন বাদ হয়ে যায়, যখন এটাকে এটার ভেতরে সাদা সাদা দেখা যায় না ওয়্যার গুলো? জি স্যার, তার থাকে দেখছি। হ্যাঁ হ্যাঁ, জি ওই স্যার, দেখছি। ওইটা হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়ালস, ওটা কিন্তু কোনো পলিমার না, বুঝতে পারছো? সো এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি। দেখো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো তোমরা দেখো, একটু রিয়ালাইজ করা ট্রাই করো। দেই যে টেনসাইল স্ট্রেংথ, স্পেসিফিক স্ট্রেংথ, বা ইয়ংস মডিউলাস কোনটার কি, স্পেসিফিক মডিউলাস কোনটার কত। হুইস্কারের মধ্যে আছে গ্রাফাইট, সিলিকন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন কার্বাইড, এবং ফাইবারের মধ্যে এই যে ক্যাভলার যেটা বলছি, দেখো অ্যারামিডের পাশে ক্যাভলার লেখা আছে, এটা হচ্ছে বাণিজ্যিক নাম আর কি। কার্বন এবং গ্লাস ফাইবার, গ্লাস ফাইবার কয়েক রকম আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ই গ্লাস, সি গ্লাস, হ্যাঁ, এরকম একটা হচ্ছে ই গ্লাস যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তারপর বোরন, সিলিকন কার্বাইড, এক একটার স্ট্রেংথ এক এক রকম। এগুলো অ্যাকচুয়ালি এই যে তুমি যখন ডিজাইন করবা, তোমার নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য যখন ডিজাইন করবা, তখন তোমাকে বুঝতে হবে যে আমার কি স্ট্রেংথটা আমার জরুরি, না আমার এখানে ওয়েটটা জরুরি, না আমার এখানে করশনটা জরুরি। এসব তোমার প্রায়োরিটি বা প্রায়োরিটি দেখে তোমার অ্যাকচুয়ালি কি ডিমান্ডিং, সেই ডিমান্ড দেখে তোমাকে ম্যাটেরিয়াল ডিজাইন করতে হবে, ঠিক আছে? কম্পোজিট ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কিন্তু বাজারে, ধরো পলিমার ম্যাটেরিয়াল, পলিমেরিক যে ম্যাটেরিয়াল, এটা তুমি বাজারে রেডিলি অ্যাভেলেবল পাবা, বাট কম্পোজিটটা কি পাবা? কম্পোজিট কিন্তু পাবা না। কম্পোজিটটা ডেভেলপ করে নিতে হয় যে আমার এরকম লাগবে, এখন আমি এটা মানে রিসার্চ ইনোভেশনের কাজে, যে আমার এরকম যদি ডিমান্ডিং হয়, তাহলে আমি কি কি ম্যাটেরিয়াল কি কি প্রপোর্শনে ইউজ করব, ঠিক আছে? তারপরে যে মেকানিক্যাল মেটালিক ওয়্যারস আছে, মলিবডেনাম, টাংস্টেন। এই যে দেখো যে বলতেছি যে ফাইবার রিইনফোর্স করব, হ্যাঁ, কি বলে ম্যাট্রিক্স এর মধ্যে, তো এগুলা কিরকম হতে পারে? চপড ফাইবার, র্যান্ডম। চপড ফাইবার, চপড বলতে কি বলতো? মানে কেটে ফেলা হয়েছে, কাটা। তাই না? হ্যাঁ, ছোট ছোট করে কাটা। এই যে চপড ফাইবার র্যান্ডম, এটার কোনো ওরিয়েন্টেশন নাই, জাস্ট এলোপাথারি ভাবে তুমি ম্যাট্রিক্স এর মধ্যে এগুলোকে রিইনফোর্স করে দিছো। সেটা হচ্ছে এরকম একটা রিইনফোর্সমেন্ট হতে পারে। হতে পারে ওরিয়েন্টেড শর্ট ফাইবারস, অর্থাৎ একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে তুমি শর্ট ফাইবার গুলোকে রিইনফোর্স করা। এই যে পার্টিকুলেট বা হুইস্কার, ছোট ছোট দানা, ঠিক আছে? ফ্লেক্স বা প্লেটলেটস, এটা হচ্ছে আরেকটু কি বলে মানে সরু একটা নচ থাকবে আর একটু সাইজে বড়। ইউনিডিরেকশনাল, অর্থাৎ আমার ফাইবার গুলো সব একদিকে থাকবে আর কি,
ফাইবারের ওরিয়েন্টেশনটা যদি ইন এ সিঙ্গেল ডিরেকশন হয় সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল, হতে পারে ফিলামেন্ট বা সিলিন্ড্রিক্যাল, উভেন ফ্যাব্রিক হতে পারে। তোমরা যদি কার্বন ফাইবার বা দেখো কি বলে এটাকে, গ্লাস ফাইবার দেখো, সার্চ দিলেই দেখবা সবসময় ওভেন ফর্মেই দেখা যায়। ফ্যাব্রিক আকারে যদি আমি রিইনফোর্স করি তাহলে এটা হবে কি, তাহলে হচ্ছে ওইটা স্ট্রেংথ অনেক বেশি হয়। এর জন্য ওভেন ফ্যাব্রিক আকারেও ফাইবার গুলোকে রিইনফোর্স করা হয়। তারপর হতে পারে হাইব্রিড, অর্থাৎ ওভেন ফর্মেই সাপোজ একটা থাকে কি ওয়েফট থাকে আর একটা কি থাকে ওয়ার্প, তাই না, র্যাপ আর কি। সো এটা যদি দুইটা দুই রকম টাইপ হয়, ওকে, দুইটা যদি দুই রকম টাইপের ফাইবার হয় সেটা হচ্ছে হাইব্রিড। সিমিলারলি যে এরকম অর্থোগোনাল হতে পারে, হ্যাঁ, 3D ওয়েভ হতে পারে, 3D ব্রেডিং হতে পারে, ইন্টারপেনেটিং নেটওয়ার্ক হতে পারে, এগুলো পসিবল হচ্ছে রিইনফোর্সমেন্ট। ইন ফাইবার কম্পোজিট দ্য ফাইবার্স reinforce along the line of their length. Reinforcement may be mainly one dimensional, two dimensional or three dimensional. তো ওয়ান ডাইমেনশনালটা কি করে, প্রোভাইডস ম্যাক্সিমাম স্ট্রেংথ ইন ওয়ান ডিরেকশন, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল স্ট্রেংথ গিভস স্ট্রেংথ ইন টু ডিরেকশন, যদি যে এরকম ভাবে হয় তাহলে সেটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল রিইনফোর্সমেন্ট। এবং আইসোট্রপিক্স গিভস স্ট্রেংথ ইকুয়ালি ইন অল ডিরেকশন, ঠিক আছে, এটা হচ্ছে আইসোট্রপিক রিইনফোর্সমেন্ট। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমার ম্যাট্রিক্স ফেজ, ওকে, সরি ফাইবার ফেজ। এখন হচ্ছে ম্যাট্রিক্স ফেজ। তো ম্যাট্রিক্স ফেজের মধ্যে কি থাকবে, ম্যাট্রিক্স ফেজের রোলগুলো দেখো, যে দ্য রোল অফ দ্য ম্যাট্রিক্স ইন এ ফাইবার রিইনফোর্স কম্পোজিট, অথবা শুধুমাত্র ফাইবার রিইনফোর্স না, যে কোনো কম্পোজিটের মধ্যেই আমার ম্যাট্রিক্সের রোল, কিছু রোল থাকে, সেটা হচ্ছে টু কিপ দ্য ফাইবারস ইন প্লেস, অর্থাৎ আমি ফাইবারগুলোকে যে রিইনফোর্স করলাম, যেভাবে রিইনফোর্স করলাম সেভাবেই যেন আমার ম্যাট্রিক্সের মধ্যে সে অবস্থান করে। টু ট্রান্সফার স্ট্রেসেস বিটুইন দ্য ফাইবারস, আমার ফাইবার টু ফাইবার আমি যেন কোনো একটা লোড অ্যাপ্লাই করলে লোডটাকে সে ট্রান্সফার করে, সেটা ম্যাট্রিক্স সেটা পালন করবে সেই দায়িত্বটা। টু প্রোভাইড এ ব্যারিয়ার এগেইনস্ট অ্যান অ্যাডভার্স এনভায়রনমেন্ট সাচ এস কেমিক্যালস অ্যান্ড ময়েশ্চার, টু প্রোটেক্ট দ্য সারফেস অফ দ্য ফাইবার্স ফ্রম দ্য কেমিক্যালি ডিগ্রেডেশন, অর্থাৎ যদি কোনো স্ক্র্যাচ বা অ্যাব্রেশন ঘষার খেতে চায়, এই সারফেসটাকে যেন রক্ষা করে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের দায়িত্ব। টু প্রিভেন্ট দ্য প্রোপাগেশন অফ ব্রিটল ক্র্যাকস ফ্রম ফাইবার টু ফাইবার, অর্থাৎ আমার ম্যাট্রিক্সের ভিতর সে ক্র্যাকটাকে প্রোপাগেট করতে দিবে না, which could result in catastrophic failure. In other words, the matrix phase serves as a barrier to crack propagation, অর্থাৎ ক্র্যাকটাকে সে প্রোপাগেট করতে দেয় না। The matrix plays a minor load in the tensile load carrying capacity of the composite structure. আমরা বলছি এটা আগেও যে যখন কোনো লোড অ্যাপ্লাই করব স্ট্রাকচারের মধ্যে, সেটা ফাইবার ফেজটাই সেই লোডটা ক্যারি করবে, আর লোডটা ট্রান্সফার করবে হচ্ছে ম্যাট্রিক্স ফেজ। That's why matrix material should be ductile. In addition, elastic modulus of the fiber should be much higher than that of a matrix. অর্থাৎ আমার ইলাস্টিক মডিউলাসটা ফাইবারের অনেক বেশি হতে হবে। ফাইবারের বেশি হতে হবে মানে কি, ফাইবারটাকে স্ট্রেংথ বেশি হতে হবে, এটাকে স্টিফ বেশি হতে হবে, এবং নিউক্স মডিউলাসের ভ্যালু বেশি হতে হবে। The matrix phase of the fibrous composite may be a metal. এই যে ম্যাট্রিক্সটা কি মানে এতক্ষণ বলছি হচ্ছে ফাইবার, হতে পারে ফাইবার ফেজের মধ্যে হতে পারে হুইস্কার, হ্যাঁ, হতে পারে সেটা ফাইবার, হতে পারে সেটা ওয়্যার। আর ম্যাট্রিক্সটা কি হতে পারে, ম্যাট্রিক্স হতে পারে মেটাল, পলিমার, সিরামিক। এটার উপর বেস করে আমরা ওগুলোকে বলতেছি মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, অথবা সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট, ঠিক আছে। সচরাচর আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, ওকে, এরপর হচ্ছে মেটাল, এরপরে সিরামিক। কারণ আমাদের ওই যাই আমরা ইউজ করতেছি, মানে যে যাই কম্পোজিট আমরা তৈরি করতে চাচ্ছি, আমাদের একটা কমন একটা প্রপার্টি বা কোয়ালিটি যেটা ডিজায়ারেবল, সেটা আমরা বলি হচ্ছে ডাক্টিলিটি লাগে। সো মেটালের চেয়ে আমরা যদি এখানে পলিমারটা ম্যাট্রিক্স হিসেবে ইউজ করি, পলিমারটা আমাদের কিছু ডাক্টিলিটি প্রোভাইড করে, ওকে। সো আমাদের যে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে, মানে ফাইবার রিইনফোর্স, তার মানে কি ফাইবার ফেজ, ম্যাট্রিক্স ফেজ। ফাইবার ফেজের মধ্যে আমরা ফাইবার রিইনফোর্সটাকে নিলাম, আর ম্যাট্রিক্সের মধ্যে নিলাম পলিমার ম্যাট্রিক্স, ঠিক আছে।
সো আমরা যদি এরকম বলি যে ফাইবার রিইনফোর্স পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ইউজড বা ডিজায়ারেবল একটা কম্পোজিট। বাট এখন আরো আগায় গেছে, এখন হচ্ছে তোমার ফাইবার রিইনফোর্সের জায়গায় ন্যানো পার্টিকেলস ইউজ করে। তোমরা যদি কেউ রিসার্চ করো বা খবর রাখো তাহলে দেখবা ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ হচ্ছে। তারপর হচ্ছে ন্যানো টিউব নিয়ে কাজ হচ্ছে, যেটা কার্বন ফাইবার বলতেছি, কার্বন ফাইবারের জায়গায় ফাইবার না কার্বন ন্যানো টিউব নিয়ে ইউজ করতেছে। ওকে, একটা ম্যাক্সিমাম মানে একটা খুবই ভালো প্রপার্টি, একটা কম্বিনেশন অফ প্রপার্টি পাওয়া যায় কার্বন ন্যানো টিউব নিয়ে কাজ করলে আর কি। তো এরকম রিসার্চ হতে পারে যে কার্বন ন্যানো টিউব, এটাকে তুমি দেখছো মানে কত কাজ করার স্কোপ। কার্বন ন্যানো টিউব তুমি রিইনফোর্স করো থার্মোসেট কোনো একটা ম্যাট্রিক্সে, তাহলে তাদের প্রপার্টিটা কি হয়। অথবা ন্যানো টিউবকে তুমি রিইনফোর্স করো হচ্ছে থার্মো প্লাস্টিক কোনো একটা ম্যাটেরিয়াল, দেখো কি হয়। আবার হচ্ছে যে ন্যানো টিউবের ওরিয়েন্টেশন কেমন হবে, বা ভলিউম ফ্র্যাকশন কোনটা কত ভলিউম দিলা কমায় বাড়ায় দেখতে হবে যে অ্যাকচুয়ালি তুমি যেই প্রপার্টিটা চাচ্ছ সেটা এক্স্যাক্টলি কত প্রপোর্শন বা কি কম্বিনেশনে সেটাকে স্ট্রাইক করে। বুঝতে পারছি? এই যে এইভাবে তুমি ম্যাট্রিক্সটাকে ভাগ করতে পারো। কার্বন ম্যাট্রিক্স, এটাকে কার্বন ম্যাট্রিক্সটাকে বলে কার্বন কার্বন কম্পোজিট ম্যাটেরিয়ালস। ওকে, সিরামিক ম্যাট্রিক্স হতে পারে, গ্লাস ম্যাট্রিক্স হতে পারে, তারপর হতে পারে তোমার মেটাল ম্যাট্রিক্স, পলিমার ম্যাট্রিক্স। তো মোটামুটি এই যে ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল হিসেবে দেখো এই ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করা হয়। এটা একটা ইয়ের বই থেকে নেওয়া, এটা কম্পোজিট ম্যাটেরিয়ালস বাই P.A. মল্লিক, ওই রাইটার মল্লিক, ওনার বই থেকে নেওয়া। যেমন থার্মোসেট পলিমার হিসেবে সচরাচর এগুলো ইউজ করা হয়, যেমন অ্যাপক্সি, পলিস্টার, এগুলো কিন্তু আমরা সব জানি তাই না। আমরা পলিমেরিক ম্যাটেরিয়ালস এই নামগুলো পড়ছি, পলিস্টার, ফেনোলিক, পলিয়ামাইড, পলি বেনজিমাইডাজোল, ঠিক আছে, সায়ানেট এস্টার, তারপর থার্মোপ্লাস্টিক পলিমার ইউজ করা হয়। তো এগুলা জানার জন্য তোমরা জেনে রাখো যে কি কি ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। সো এই যে পলিমেরিক, যেহেতু এটা হচ্ছে পলিমার ম্যাট্রিক্স, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে মেটাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট। ওকে, সো সবশেষে যদি প্রপার্টি গুলোকে কম্বাইন করো তো এরকম পাওয়া যায় যে হাই স্পেসিফিক স্ট্রেংথ, মানে কম্পোজিটের যে বৈশিষ্ট্য, হাই স্পেসিফিক স্টিফনেস, লো ডেন্সিটি, ইউনিক কম্বিনেশন অফ প্রপার্টিজ, corrosion, wear, fatigue, creep resistance, electrically and thermally non-conductive, and design flexibility। এই যে বলতেছি ডিজাইন ফ্লেক্সিবিলিটি বলতে যে আমি কি ফাইবার ইউজ করব বা কি রেজিন ইউজ করব। রেজিন বলতে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা বোঝাচ্ছে, বুঝতে পারছো। অনেক সময় দেখবা ম্যাট্রিক্স বলতেছে অথবা রেজিন বলতেছে, বা থার্মোপ্লাস্টিক রেজিন বা থার্মোসেটিং রেজিন, হ্যাঁ, পলিমেরিক ম্যাটেরিয়ালের জন্য এরকম বলে। ওয়াইড রেঞ্জ অফ প্রসেসিং অ্যান্ড ফ্যাব্রিকেশন মেথড, অনেক মেথড আছে, হ্যান্ড লেআপ, স্প্রে লেআপ, পালট্রুশন, ইনজেকশন মোল্ডিং, ট্রান্সফার মোল্ডিং, এগুলো নানান রকম কম্পোজিট ফ্যাব্রিকেশন টেকনিক্স আছে। সো তুমি এই যে এটার মধ্যে যেটাই বলছি যে তোমার ডিমান্ড বা তোমার চাহিদা অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ডিজাইন করতে পারবা কম্পোজিট গুলো দিয়ে এটা। এবং কম্পেয়ার টু অ্যালয় বা মেটাল বা পলিমার ম্যাটেরিয়ালের তুলনায় এটা ডিজাইন ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সো এখন ক্লাসিফাই করা হয়েছে যে তিন উপায়ে ক্লাসিফাই করা হয়েছে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে যে পার্টিকেল বা ওই যে হুইস্কার যেটা বলছি, পার্টিকেল রিইনফোর্স হতে পারে, ফাইবার রিইনফোর্স, এটা হচ্ছে বেসড অন রিইনফোর্সমেন্ট, আর হতে পারে সেটা স্ট্রাকচারাল। তো পার্টিকেল রিইনফোর্স এটা আবার হতে পারে লার্জ পার্টিকেল এন্ড ডিসপারশন স্ট্রেংথেন্ড। আর ফাইবার রিইনফোর্সটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস ফাইবারের মানে অ্যালাইন্ড, লং না শর্ট, কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। আবার ডিসকন্টিনিউয়াস এর মধ্যে শর্টটা কি আবার অ্যালাইন্ড কিনা, মানে একই ডিরেকশনে আছে না র্যান্ডম ওরিয়েন্টেশন, সেটার উপর বেস করে আবার ক্লাসিফাই। স্ট্রাকচারটা কেমন, এই যে এখানে বলতেছে ল্যামিনেটস, স্যান্ডউইচ প্যানেল, এরকম হতে পারে। আবার এই যে মাইক্রো কম্পোজিট ম্যাটেরিয়ালস, এটাই হচ্ছে বেসড অন মানে রিইনফোর্সমেন্ট,
হতে পারে সেটা কন্টিনিউয়াস ফাইবার, শর্ট ফাইবার, পার্টিকুলেটস, ডিসপারশন স্ট্রেংথেন, ল্যামেলার স্ট্রাকচার, ইন্টারপেনেটিং নেটওয়ার্ক, তারপর হচ্ছে মাল্টি কম্পোনেন্ট যদি থাকে, মানে কয়েকটা ফাইবার যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে এরকম ক্লাসিফাই বিভিন্ন ভাবে করা যায়। সো আমরা এগুলা একটু একটু করে দেখি সবগুলা। স্যার ক্রিপ রেজিস্ট্যান্স আর ফ্যাটিক রেজিস্ট্যান্সটা কি যদি বলতেন। ক্রিপ, ফ্যাটিকটা হচ্ছে ফ্যাটিক রেসিস্ট্যান্সটা হচ্ছে তোমার, ধরো এই যে সাইকেল বা রিক্সাতে প্যাডেল দিচ্ছে না, সাইকেল স্যার। চালাইছো তো প্যাডেল দিচ্ছ, জি তো স্যার। যখন তুমি প্যাডেলটা ঘোরাচ্ছ এটার মধ্যে অল্টারনেটিং স্ট্রেস জেনারেট হয়। অল্টারনেটিং স্ট্রেস বলতে আমি বোঝাচ্ছি যে এখানে কিছু সময় প্যাডেলের মধ্যে টেনশন অ্যাপ্লাই হয়, কিছু সময় প্যাডেলের মধ্যে কম্প্রেশন অ্যাপ্লাই হয়। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এট দ্য সেম টাইম এটার মধ্যে সাইক্লিক, এই যে অল্টারনেটিং টেনশন কম্প্রেশন এটার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, এটাকে বলে সাইক্লিক লোড। এই সাইক্লিক লোড আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে এরকম সাইক্লিক লোড থাকবে। এই সাইক্লিক লোড কি বলে এটাকে, সাইক্লিক লোড অ্যাবজর্ব করার একটা ক্ষমতা থাকতে হবে আমার ম্যাটেরিয়ালসের। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, মানে স্যার এক সময় মানে প্রেসার দিব আর সময় প্রেসার তুলে নিব এরকম কিছু। তুলে নিব না, ওই মানে অ্যাপ্লিকেশনের ধরনটাই এরকম যে টেনশন কম্প্রেশন, টেনশন কম্প্রেশন। বুঝতে পারছো? জি ধরো স্যার। তুমি একটা স্প্রিং টান দিয়ে ছেড়ে দিলা, যখন টান দিলা তখন কি ছিল, তখন তখন কি স্যার টেনশন, এক্সপানশন হচ্ছে তো। জি স্যার। এক্সপানশন মানে টেনশন হয়েছে। এখন তুমি স্প্রিংটা ছেড়ে দাও, তাহলে কি হইলো, কম্প্রেশন হলো না? জি স্যার। বা যারা বাইক চালাও, বাইকের মধ্যে একটা সাসপেনশন থাকে না, বা গাড়িতে, আমার কথা ধরতে পারতেছো? জি স্যার। যখন সাসপেনশনের মধ্যে কি টেনশন কম্প্রেশন থাকে না কম্বাইনলি, এই ধরনের এই সব লোড গুলোকে বলা হচ্ছে সাইক্লিক লোড। ঠিক আছে? সাইক্লিক লোড আমার রেজিস্ট করার অ্যাবিলিটি থাকতে হবে, যেটা কম্পোজিট ম্যাটেরিয়ালস এর থাকে। আর ক্রিপ হচ্ছে একটা লং টাইম, হ্যাঁ লং টাইম যদি কোনো হাই লেভেল কোনো ডিফরমেশনে এক্সপোজ থাকে তখন সে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যায়। ঠিক আছে? এই যে লং টাইম বা স্লোলি পার্মানেন্টলি ডিফর্ম যেন না হয়, এই ধরনের অ্যাবিলিটি আমার কম্পোজিট ম্যাটেরিয়ালস এর আছে, বা আমি যে কম্পোজিট ম্যাটেরিয়াল ডিজাইন করব তাতে থাকবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন হচ্ছে পার্টিকেল রিইনফোর্সড কম্পোজিট। হ্যাঁ হ্যালো, তিনটায় স্যার আমাদের ইয়ানের স্যার একটু ক্লাস ছিল আর কি স্যার আরেকটা। 3টায়? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, তোমরা চলে যাও, আমি লেকচারটা ভিডিও লেকচারটা আমি আপলোড করে দিব। ঠিক আছে? এটার মধ্যে ইয়ে নাই তেমন, মানে আই মিন থিওরিটিক্যাল পড়াশোনা বেশি স্যার লেকচারটায়। অ্যাটেন্ডেন্স কথা বলে স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে যাও। হ্যাঁ, গুগল ফর্মটা কি পেয়েছো তোমরা? জি স্যার। ওকে, যারা ইয়ার্নের আছো তোমরা 3টায় লিভ করো, আর আমি ক্লাসের এই আজকের লেকচারটা 2 আওয়ার্স এর লেকচারটা আমি আপলোড করে দিব। ঠিক আছে? স্যার আমরা ফেব্রিকের স্টুডেন্টরা কি এখন দিয়ে দিব অ্যাটেন্ডেন্স? দিয়ে দিতে পারো, বাট আমি 2 আওয়ার্স পরে আবার দিব। ঠিক আছে? তো বেটার 2 আওয়ার্স পরে দেওয়া আর কি, কারণ তোমরা কে কখন
ইয়ে করতেছো, রিপ্লাই দিচ্ছ, এটা তো টাইম থাকে, তাই না? ওই ফর্মের মধ্যে টাইম কিন্তু থাকে। সো যে আগে চলে লিভ করবা তার অ্যাটেন্ডেন্স একটা কম হবে। ওকে, আমরা এইখানে ছিলাম, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা এই যে ক্লাসিফিকেশন অনুযায়ী এখন একটা একটা করে জানবো যে কিরকম কম্পোজিট হতে পারে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্টিকেল রিইনফোর্সড, তারপর হচ্ছে ফাইবার রিইনফোর্সড, দেন হচ্ছে স্ট্রাকচারাল। এগুলো সিকোয়েন্সিয়ালি আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল পার্টিকেল রিইনফোর্স এর মধ্যে হচ্ছে ওই যে হুইস্কার জাতীয়, যেই একটু আগে বলছিলাম রিইনফোর্সমেন্ট টাইপ হতে পারে, আহ, সেগুলো পড়বে। তো এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লার্জ পার্টিকেল, আরেকটা হচ্ছে dispersion strengthened. So the term large is used to indicate that particle matrix interaction cannot be treated on the atomic or molecular level. And these reinforcement particle tend to restrain movement of the matrix phase in the vicinity of each particle. In essence, the matrix transfer one of the applied stress to the particle which bear a fraction of the load. And the degree of reinforcement or improvement of mechanical behavior depends on the strongly bonding at the matrix and particle interface. So এটার এক্সাম্পল হতে পারে, দেখো সারমেট হতে পারে, কনক্রিট হতে পারে। সারমেটটা হচ্ছে এটাকে সিরামিক, এটাকে বলা হচ্ছে সিরামিক মেটাল কম্পোজিট। সিমেন্টেড কার্বাইডটা, বুঝতে পারছো, রিইনফোর্স করা থাকে। কোন একটা মেটালের মধ্যে, কোবাল্ট বা নিকেলের মধ্যে যদি আমি এটাকে রিইনফোর্স করি, সেটা হচ্ছে সারমেট আর কি। For effective reinforcement, the particles should be small and evenly distributed throughout the matrix, and large particle composites are utilized with all metal, polymer and ceramic materials. যেমন হচ্ছে যে সারমেট, হ্যাঁ, এটা হচ্ছে সিরামিকটা কি মেটালের মধ্যে কি বলে রিইনফোর্সড। সিমিলারলি কনক্রিটটা হচ্ছে সিরামিকটা কিন্তু সিরামিকের মধ্যেই রিইনফোর্সড করা থাকে। আর এটাকে যদি কনক্রিট রিইনফোর্স কনক্রিট যদি হয়, সেটা হচ্ছে আবার মেটাল মানে মেটাল রিইনফোর্স সিরামিক কম্পোজিট ওটা। তারপর হতে পারে তোমার ডিসপারশন স্ট্রেংথেন্ড কম্পোজিট। এটার পার্থক্যটা হচ্ছে তোমার পার্টিকেলটা এখানে লার্জ থাকে, ওকে, আর এখানে পার্টিকেলটা আরো ছোট হয়, আর স্মলার হয়। ফর ডিসপারশন স্ট্রেংথেন্ড কম্পোজিট, পার্টিকেলস আর নরমালি much smaller with diameter 0.01 and 0.1 meter, and particle matrix interaction that lead to strengthening occur on the atomic and molecular level. এর আগেরটা কিন্তু অ্যাটমিক বা মলিকুলার লেভেলে স্ট্রেংথেনিংটা হয় নাই, এটা মলিকুলার লেভেলে স্ট্রেংথেন হবে। Whereas the matrix bear the major portion of an applied load, then the small dispersed particle hinder and impede the motion of dislocation. So the plastic deformation is restricted. So ultimately yield বা tensile strength and hardness টা ইমপ্রুভড হয় এই ধরনের কম্পোজিটের ক্ষেত্রে। এক্সাম্পল হচ্ছে এই যে দেখো থোরিয়া ডিসপার্স নিকেল, এটাকে বলে, এগুলো এটা একটা এক্সাম্পল আর কি। তো এটা ইউজ করা হয় বিভিন্ন হাই টেম্পারেচার যে অ্যাপ্লিকেশন আছে, যেমন কম্বাশন ইঞ্জিন হতে পারে, হ্যাঁ, নিউক্লিয়ার রিয়েক্টর, এই ধরনের ইয়েগুলোর ক্ষেত্রে আমি ডিসপারশন স্ট্রেংথেন্ড কম্পোজিট ইউজ করি। বা যেই ধরনের দেখবা একটা টার্ম আছে প্রিসিপিটেশন হার্ডেনিং, তো মানে ওই ফেনোমেনাটা এখানে কাজে লাগে আর কি, ওইভাবে স্ট্রেংথেনিং হয়। তো এখানে কিছু এক্সাম্পল আছে দেখো, যেমন স্ফেরোডাইট স্টিল, পার্টিকুলেট কম্পোজিট এক্সাম্পলস। এটা হচ্ছে স্ফেরোডাইট, এটা হচ্ছে
সিমেন্টেড কার্বাইড, অটোমোবাইল টায়ার, রাবার। দেখো এখানে ম্যাট্রিক্স কোনটা আর পার্টিকেলস কোনটা, এবং এগুলার ইলেকট্রোমাইক্রোগ্রাফিক ভিউ এখানে দেয়া আছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাইবার রিইনফোর্সড কম্পোজিট। ঠিক আছে, মোটামুটি ওয়ার্ল্ড এখন এটার পিছনেই পড়ে আছে। যে ফাইবার রিইনফোর্সড কম্পোজিট কনসিস্ট অফ ফাইবারস, এর আগেরটা ছিল হুইস্কার বা পার্টিকেলস, লার্জ এবং স্মল, আর এটার মধ্যে হচ্ছে ফাইবার। কনসিস্ট অফ ফাইবারস অফ হাই স্ট্রেংথ অ্যান্ড মডিউলাস এমবেডেড ইন অর বন্ডেড টু এ ম্যাট্রিক্স উইথ ডিস্টিংক্ট ইন্টারফেসেস বিটুইন দেম। অর্থাৎ ফাইবারটা রিইনফোর্স করা থাকবে ম্যাট্রিক্সের ভিতরে। ইন দিস ফর্ম বোথ ফাইবারস এন্ড ম্যাট্রিক্স রিটেইন দেয়ার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এন্টিটিস। দুইটার আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে, yet they produce combination of the properties which cannot be achieved with either of the constituent acting alone. আর ফাইবার রিইনফোর্সড কম্পোজিটের মধ্যে the principal load carrying member হচ্ছে কি ফাইবার, while the surrounding matrix keeps them in the desired location and orientation. অর্থাৎ আমার ফাইবারটাই ম্যাক্সিমাম লোড আমার ক্যারি করবে, এবং এইগুলোকে ওই যে ম্যাট্রিক্সের যেই রোলগুলো বলছিলাম 2-3 স্লাইড আগে, ম্যাট্রিক্স ওই রোলটা প্লে করবে যে দে উইল কিপ দ্য ফাইবার ইন প্লেস and act as a load transfer medium between them and protects them from the environmental damages due to the temperature or humidity, এ ধরনের environmental degradation থেকে রক্ষা করবে। অ্যাপ্লিকেশন গুলো দেখো, এয়ারক্রাফট, স্পোর্টিং গুডস, অটোমোটিভ, স্পেস, মেরিন, ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্লিকেশনে আমার ফাইবার রিইনফোর্সড কম্পোজিটটা আমরা ইউজ করব। So major constituents in a fiber reinforced composite materials are fibers and matrix, which act as a binder for the fibers. এই যে শুধুমাত্র ফাইবার ম্যাট্রিক্স ছাড়াও এটা হচ্ছে মেইন কনস্টিটিউয়েন্ট আর কি। এছাড়াও এগুলোর মধ্যে আমি কোটিং, ফিলার বা কাপলিং এজেন্ট ইউজ করি। কাপলিং এজেন্ট এন্ড কোটিং কেন দেওয়া হয়? টু ইমপ্রুভ দেয়ার ওয়েটিং উইথ দ্য ম্যাট্রিক্স as well as to promote the bonding between the fiber matrix interface. Manufacturing of the composite starts with the incorporation of large number of fibers into a thin layer to form a lamina. অর্থাৎ অনেকগুলো ফাইবার একটা প্লেনের মধ্যে রাখলে সেটাকে আমরা একটা ল্যামিনা বলতেছি। ওই ল্যামিনার উপর রেসিন প্রোভাইড করে তার উপর যদি আবার ফাইবার রাখি, এই দুটো মিলে একটা হচ্ছে ল্যামিনেট। ঠিক আছে, দ্য থিকনেস অফ দ্য ল্যামিনা, ইচ ল্যামিনা এই যে 0.01 থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। সো কন্টিনিউয়াস ফাইবার যদি ল্যামিনা ফর্ম করতে চাই, কন্টিনিউয়াস ফাইবারের ক্ষেত্রে ইউনিডিরেকশনাল, বাইডিরেকশনাল অথবা মাল্টি ডিরেকশনাল ওরিয়েন্টেশন হতে পারে, বা ডিসকন্টিনিউয়াস ফাইবারের ক্ষেত্রে হতে পারে সেটা ইউনিডিরেকশনাল অথবা র্যান্ডম ওরিয়েন্টেশন। ডিসকন্টিনিউয়াস ফাইবার হ্যাভ লোয়ার স্ট্রেংথ অ্যান্ড মডিউলাস দেন দ্য কন্টিনিউয়াস ফাইবার কম্পোজিট। ঠিক আছে, আমার কন্টিনিউয়াস ফাইবার দিলে সেটার মধ্যে স্ট্রেংথ আমি পাবো কি বেশি কম্পেয়ার টু ডিসকন্টিনিউয়াস ফাইবার রিইনফোর্সড কম্পোজিট। The thickness required to support a given load or to maintain a given deflection in a fiber reinforced composite is obtained by stacking several laminas. অর্থাৎ শুধুমাত্র আমি যদি ফাইবারের একটা লেয়ার দেই, ওটাকে আমরা বলতেছি ল্যামিনা। একটা ল্যামিনা দিয়ে তুমি তোমার যে রিকোয়ারমেন্ট বা নির্দিষ্ট যে স্ট্রেংথটা ওটা তুমি পাওয়া সম্ভব না, সেজন্য আমার মাল্টিপল ল্যামিনাকে স্ট্যাকিং করতে হয় টুগেদার। ঠিক আছে, এই যে বলতেছে যে ফাইবার রিইনফোর্সড কম্পোজিট ইজ অবটেইনড বাই স্ট্যাকিং সেভারাল ল্যামিনাস in a specified sequence and then consolidating them to form the laminate. এইভাবে যেটা প্রস্তুত হচ্ছে ওটাকে বলে ল্যামিনেট বা আমার রিকোয়ার্ড যে ম্যাটেরিয়ালটা। এই যে ফিগারটা দেখা যাচ্ছে, জি স্যার। এই যে ফিগারে দেখো, ফার্স্ট অফ অল কনস্টিটিউয়েন্টস কি কি আছে? ফাইবার, ম্যাট্রিক্স, কাপলিং এজেন্ট, কোটিং, ফিলার বা আদার অ্যাডিটিভস। সো এগুলো মিলে হবে একটা ল্যামিনা। ওকে, দেখো এই যে একটা ল্যামিনা, এই যে সবগুলো এক একটা ল্যামিনা। এই যে ল্যামিনা এটা হচ্ছে ইউনিডিরেকশনাল, কারণ এখানে আমার ফাইবার গুলা সব একটা সিঙ্গেল ডিরেকশনে আছে। বাই ডিরেকশনাল, এটা একটা আছে লঙ্গিচুডিনালি আছে, ট্রাভার্স ডিরেকশনেও আছে, অর্থাৎ অর্থোগোনালি আছে। মাল্টি ডিরেকশন, এখানে কয়েকটা ডাইমেনশনে আমার ফাইবার গুলোকে ওরিয়েন্টেড করা। এটা হচ্ছে ইউনিডিরেকশনাল ডিসকন্টিনিউয়াস ফাইবার, মানে শর্ট ফাইবার। এই যে শর্ট ফাইবার ইউনিডিরেকশনাল হতে পারে, সেটা র্যান্ডম ডিসকন্টিনিউয়াস, এই যে র্যান্ডম এলোপাতারি ভাবে সাজানো। সো এগুলো হচ্ছে একটা ল্যামিনা। এই যে এরকম করে একটা ল্যামিনা, এটা একটা ল্যামিনা, এটা একটা ল্যামিনা,
এরকম একটার উপর একটা ল্যামিনা আমি কনসলিডেট করে আমি যেটা পাচ্ছি, হ্যাঁ, আমি যেই স্ট্রাকচারটা পাচ্ছি সেটাকে বলছি ল্যামিনেট, অথবা সেটাই হচ্ছে আমার ডিজায়ার্ড কম্পোজিট ম্যাটেরিয়ালস। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ। ওকে, এখন ফাইবার রিইনফোর্স কম্পোজিট, এটা আমরা বলছি যে এখন আসি কি পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। ঠিক আছে, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট এটা মানে হচ্ছে আমার ম্যাট্রিক্সটা থাকবে কি পলিমেরিক ম্যাটেরিয়ালসের। দ্য কনসিস্ট অফ পলিমার রেসিন অ্যাজ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ পলিমার থাকবে আমার ম্যাট্রিক্স হিসেবে উইথ ফাইবারস অ্যাজ দ্য রিইনফোর্সমেন্ট মিডিয়াম, ফাইবারটা থাকবে হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট মিডিয়াম। ঠিক আছে, and these materials are used in the greatest diversity of composite applications because in light of their room temperature properties, ease of fabrication and cost, polymer matrix composite আমার সব দিক দিয়ে মোটামুটি গ্রহণযোগ্য আর কি। তো এখন ওকে ফাইন, পলিমার ম্যাট্রিক্স আমি ম্যাট্রিক্স হিসেবে ইউজ করব পলিমার। এখন আমি কি রিইনফোর্স করব, কোন ধরনের ফাইবার রিইনফোর্স করব, সেটার উপর বেস করে আবার ক্লাসিফাই করা যায়। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে প্রথমটা দেখো কি গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট, দেখছো নামটা কিভাবে আসছে? যেটাকে আমি রিইনফোর্স করতেছি সেটা আগে আর কি, গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার, বা এটাকে ম্যাট্রিক্সও বলতে পারতাম, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটস। ওকে, সো এটা একটা ধরন হতে পারে। ফাইবার গ্লাস ইজ এ সিম্পলি কম্পোজিট কনসিস্টিং অফ গ্লাস ফাইবারস আইদার কন্টিনিউয়াস অথবা ডিসকন্টিনিউয়াস। এটা সচরাচর এই যে এরকম দেখতে, ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে এগুলো হচ্ছে গ্লাস ফাইবার, এগুলোই যদি তুমি যখন কোনো পলিমেরিক ম্যাটেরিয়ালস এর মধ্যে দিবা তখনই এটা একটা কম্পোজিট হয়ে যাবে। ওকে, with a polymer matrix this type of composite is produced in large quantities and fiber diameters normally range from 3 to 20 micrometer। যে ফাইবারের যে ডায়ামিটার গুলা থাকে ফিগারে যে দেখলা সেটা। সো গ্লাস ফাইবারের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাডভান্টেজ এখানে বলা আছে, দেখো যে ইট ইজ ইজিলি ড্রন ইনটু হাই স্ট্রেংথ ফাইবার ফ্রম দ্য মল্টেন স্টেজ, যেহেতু সরি গ্লাস ফাইবার, সো এটা হবে হাই স্ট্রেংথ। It is readily available and may be fabricated into glass reinforced plastic economically using a wide variety of composite manufacturing techniques. As a fiber, it is relatively strong. When embedded in a plastic matrix, it produces a composite having a very specific strength, high specific strength. যেহেতু গ্লাস ফাইবার, গ্লাস সিরামিক মানে গ্লাস দিয়ে বানানো, সো এটা খুবই হাই স্ট্রেংথ। When coupled with various plastics, it possesses a chemical inertness that renders the composite useful in a variety of corrosive environments. স্যার কাপল বাডি কি স্যার? কাপলড কাপলড বলতে মানে এটা কি বলে, এটা ভাষাগত পার্থক্য, মানে কোনো ইঞ্জিনিয়ারিং টার্ম না এটা। হয় কাপলড উইথ ভ্যারিয়াস প্লাস্টিক, যখন প্লাস্টিকের সমন্বয়ে মানে মিশ্রিত হবে। ভ্যারিয়াস প্লাস্টিক্স বলতে এই যে ম্যাট্রিক্সটা তো প্লাস্টিক নিব না, পলিমার ম্যাট্রিক্স তো, এখন এই প্লাস্টিক হয় কাপলড উইথ ভ্যারিয়াস প্লাস্টিক্স হতে পারে, সেটা থার্মোপ্লাস্টিক হতে পারে, সেটা থার্মোসেটিং প্লাস্টিক, যেটার সাথে কাপলড হোক বা সমন্বয়ে ম্যাট্রিক্সটা বানানো হোক। ঠিক আছে, মানে অর্থটা এরকম আর কি, বুঝতে পারছো? জি স্যার। সো গ্লাস ফাইবারের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। দে আর নট ভেরি স্টিফ অ্যান্ড ডোন্ট ডিসপ্লে দ্য রিজিডিটি দ্যাট ইজ নেসেসারি ফর অ্যাপ্লিকেশন, যেমন এয়ারপ্লেন বা ব্রিজের ক্ষেত্রে, এবং দে আর লিমিটেড টু সার্ভিস টেম্পারেচার বিলো 200 ডিগ্রি সেন্টিগ্রেড। at higher temperature most polymer begin to flow and to deteriorate, so এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। এবং অ্যাপ্লিকেশন গুলো আই থিংক পড়লেই বুঝতে পারবে এগুলো। তারপর হচ্ছে কার্বন ফাইবার। কার্বন ফাইবার গুলো এই যে দেখতে এরকম হয়, বুঝতে পারছো? দেখবা বাইকের দোকানে গেলে পাওয়া যায় কার্বন ফাইবার। সো কার্বন ফাইবারটা এই যে এগুলো হচ্ছে কি ফর্ম বলতো? যেমন গ্লাস ফাইবার এটা ছিল পার্টিকুলেটস বা কি বলে র্যান্ডম একটা ফর্ম ছিল, এটা একটা ফর্ম ছিল। এই ফর্ম আর কার্বন ফাইবারের এই ফর্মটা সেম। এটাকে কি ফর্ম বলে বলতো? টেক্সটাইল ফর্ম বা ওভেন ফর্ম বলে, বুঝতে পারছো?
জি স্যার, টেক্সটাইল ফর্ম বা ওভেন ফর্ম। ওভেন ফর্ম, এই ওভেন ফর্মে যখন আমি এটাকে রিইনফোর্স করব তখন এটা খুবই মানে আউটস্ট্যান্ডিং একটা স্ট্রেংথ প্রোভাইড করবে। ওকে, so carbon is a high performance fiber material that is the most commonly used reinforcement, ঠিক আছে, এটা সবচেয়ে মানে কার্বন ফাইবার রিইনফোর্স পলিমার কম্পোজিট, এটা সবচেয়ে ইউজড হচ্ছে কম্পোজিট ম্যাটেরিয়ালস। So carbon fibers have highest specific modulus and specific strength of all reinforcing fiber materials. They retain their high tensile modulus and high strength at elevated temperature, যেটা ফাইবার গ্লাসের ছিল না, কার্বন ফাইবারের এটা আছে। And high temperature oxidation, however, may be a problem. At room temperature, carbon fibers are not affected by moisture or a wide variety of solvents, acids, and bases. These fibers exhibit a diversity of physical and mechanical characteristics, allowing the composites incorporating this fiber to have specific engineered properties. And fiber and composite manufacturing processes have been developed that are relatively inexpensive and most effective. সচরাচর এটা কি, এই কার্বন যে ফাইবারটা, এই যে ফাইবারটা, এটা কিন্তু তুমি বাজারে পাবা, ঠিক আছে। এখন এটা দিয়ে তোমার কম্পোজিটটা বানাতে হবে, ঠিক আছে। সো এই এই যে যে কার্বন ফাইবারটা, ইট ইজ নরমালি কোটেড উইথ এ প্রোটেক্টিভ এপক্সি সাইজ। সাইজ বলতে বোঝাচ্ছে ওই যে সাইজিং ম্যাটেরিয়াল দেয়, তোমরা পড়ছো কি ইয়ার্নের, তো ওরা চলে গেছে, ইয়ার্নের মধ্যে কিন্তু একটা সাইজিং ম্যাটেরিয়াল দিতে হয়, জানো এটা? কাইন্ড অফ লুঙ্গির মধ্যে মার দেয় না যখন নতুন লুঙ্গি? জি স্যার, হ্যাঁ, আমানত শাহ লুঙ্গি। আমানত শাহ লুঙ্গি, হ্যাঁ ওরকমই আর কি। এটার মধ্যেও একটা এই সাইজিং বলে বা এটাকে সাইজিং ম্যাটেরিয়াল বলে। সো এটা এই কার্বন ফাইবারের মধ্যে আর নরমালি কোটেড উইথ এ প্রোটেক্টিভ এপক্সি সাইড দ্যাট ইমপ্রুভস দ্য অ্যাডিশন উইথ দ্য পলিমার ম্যাট্রিক্স। সো এটার কিছু অ্যাপ্লিকেশন আছে। সো এই দেখো, এটা হচ্ছে অ্যারামিড ফাইবার, ঠিক আছে। অ্যারামিড ফাইবার গুলো ইউজ করা হয় তোমার কি বলে এটা, বিশেষ করে ওই যে যারা সোয়াট বা আর্মি পোশাক ডিফেন্সে, হ্যাঁ আর্মিদের পোশাকে বুলেট প্রুফ জ্যাকেট গুলো বা ভেস্ট গুলো আছে না, ওগুলোতে, হ্যাঁ ওগুলোতে হচ্ছে তোমার ইউজ করা হয়, যেগুলোর মধ্যে অ্যারামিড ফাইবার গুলো একটা স্পেশাল ফাইবার, যেটা হচ্ছে হাই স্ট্রেংথ এন্ড হাই মডুলাস ম্যাটেরিয়ালস এবং আউটস্ট্যান্ডিং স্ট্রেংথ টু ওয়েট রেশিও, ঠিক আছে। যেটা ধরো একটা বুলেটের যে একটা হুট করে যে লোডটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, আর তুমি যদি 2 তলার ছাদ থেকে লাফায় পড়ো, দুইটা আলাদা হবে না? সো যেটা বুলেটের যে লোডটা, এটাকে রেসিস্ট করার অ্যাবিলিটি আমার ম্যাটেরিয়ালস বা কম্পোজিট থাকতে হবে। সো ট্রেড নেম এই যে বলছিলাম কেভলার বা নোমেক্স বলে। এখানে কিছু ইয়ে দেয়া আছে, দেখো অ্যাডভান্টেজ আছে অ্যারামিড ফাইবারের। এই যে এটা যে ভেস্টটা দেখতেছো ফিগারের মধ্যে, এটা অ্যারামিড ফাইবার দিয়ে বানানো। They have longitudinal tensile strength and tensile moduli that are higher than other polymeric fiber materials. It's known for its toughness, impact resistant and resistant to creep and fatigue failure. এই যে প্রপার্টি গুলো, এগুলো সব আগেরটার চেয়ে মানে ভালো কম্বিনেশন আর কি। Even though the aramids are thermoplastics, nevertheless resist to combustion and stable to relatively high temperature. অর্থাৎ এটার এই যে দেখো -200 থেকে +200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত এটা ফাংশনাল, and also inert to many chemical components. তারপরে তাহলে এই পর্যন্ত কি ছিল? এই পর্যন্ত ছিল হচ্ছে আমার মেটাল পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, রাইট? এখন হচ্ছে আমার ম্যাট্রিক্সটা যদি হয় মেটাল, বুঝতে পারছো? এখন আমার ম্যাট্রিক্সটা যদি মেটাল হয় তাহলে কি করব? ওকে, মেটাল ম্যাট্রিক্স কি 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 ইয়ে হতে পারে? এই ম্যাট্রিক্সের উপাদান কি কি হতে পারে? দেখো, যে দা সুপার অ্যালয়েস as well as alloys of aluminium, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, কপার, এই অ্যালয় গুলো ইউজ করা হতে পারে ম্যাট্রিক্স হিসেবে এবং রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করা হবে মেবি ইন দা ফর্ম অফ পার্টিকুলেটস, বোথ কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস ফাইবারস এন্ড হুইস্কার্স। সো এখানে আমি হুইস্কারও ইউজ করতে পারি, ফাইবারও ইউজ করতে পারি।
আর মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট আর মাচ মোর এক্সপেন্সিভ দেন পিএমসি। Therefore, the use of metal matrix composite is somewhat restricted. PMC বলতে হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। ওকে, সো এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে, দেখো যে ড্রাইভ শাফটে ইউজ করা হয়, হ্যাঁ, ইঞ্জিন কম্পোনেন্টস ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম অ্যালয়। অ্যাডভান্টেজ গুলো আছে নন ফ্লেমেবিলিটি, গ্রেটার রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন। সিমিলারলি এখানে কিছু সিরামিক্স কি বলে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট আছে, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর হচ্ছে যে কার্বন কার্বন কম্পোজিট, অর্থাৎ আমার রিইনফোর্সমেন্টটাও হচ্ছে কার্বন, আমার ম্যাট্রিক্সটাও হচ্ছে কার্বন, এরকম যদি হয় সেটা হচ্ছে কার্বন কার্বন কম্পোজিট। ওকে, এটা হচ্ছে রিলেটিভলি নিউ এন্ড এক্সপেন্সিভ, খুবই এক্সটেন্সিভলি ইউজ করা হচ্ছে না। দেখো এটার অ্যাপ্লিকেশন গুলো দেখলেই বুঝবা যে এটা আই মিন কতটুকু এক্সপেন্সিভ হতে পারে। এমপ্লয়েড ইন রকেট মোটর, in aircraft, high performance automobiles, hot pressing mold, advanced turbine engine, হ্যাঁ, এরকম ভাবে প্রপার্টি কিছু আছে, দেখো যে লো কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, রিলেটিভলি হাই থার্মাল কন্ডাক্টিভিটিস, লো সাসসেপ্টিবিলিটি টু, এটা মানে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার লো সাসেপ্টিবিলিটি এটা মানে কি? মানে থার্মালি মানে ধরো অনেক টেম্পারেচার হয়ে গেছে, ঠিক আছে, বাট এটা আমার ম্যাটেরিয়ালটা বা কম্পোজিটটা মানে ওটাকে অ্যাবজর্ব করতে পারবে, ডিগ্রেড হবে না। সাসসেপ্টিবিলিটি মানে হচ্ছে সংবেদনশীল আর কি। তারপর আছে হাইব্রিড কম্পোজিট। হাইব্রিড কম্পোজিট হচ্ছে ধরো মিক্সচার অফ 2 or more ফাইবার্স। ওকে, যেমন এই যে দেখো এই পাশে যেই ইয়েগুলো আছে তিনটা হচ্ছে হাইব্রিড কম্পোজিটের এক্সাম্পল। ধরো এখানে যে ব্ল্যাক বা গ্রিন কালারের যে ফাইবারটা দেখা যাচ্ছে, সাপোজ এটা যদি এতক্ষণ আমরা দেখলাম কার্বন ফাইবার অথবা গ্লাস ফাইবার, এটা যদি কম্বিনেশন হয়, ঠিক আছে, কম্বিনেশন যদি হয় লাইক একটা হচ্ছে ওয়ার্ড যেটা আছে এটা ধরো গ্লাস ফাইবার আর ওয়েভটা হচ্ছে ধরো কার্বন ফাইবার, এরকম ভাবে যদি আমি ফাইবার দিয়ে একটা ওভেন ফর্মে একটা ফ্যাব্রিক বানাই, তারপর এটাকে যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে রিইনফোর্স করি, তাহলে আমি যে কম্পোজিটটা পাবো সেটা হচ্ছে হাইব্রিড, ঠিক আছে, which is obtained by using 2 or more different kinds of fibers in a single matrix. Hybrids have a better all-around combination of properties than composite containing only a single fiber type. অর্থাৎ আমি যদি শুধুমাত্র কার্বন ফাইবার দিয়ে যেটা বানাবো, এটা যদি মিক্সচার করে বানাই, কার্বন ফাইবার বা গ্লাস ফাইবার বা এরামিড ফাইবার, এটা দুটার কম্বিনেশন বা তিনটার কম্বিনেশনে যদি বানাই, তাহলে সেটা আরো হয়তো ভালো প্রপার্টি আমাকে প্রডিউস করবে। সো অ্যাপ্লিকেশন গুলো কিছু আছে। এবার আসি যে স্ট্রাকচারাল কম্পোজিট। স্ট্রাকচারাল কম্পোজিটটা হচ্ছে ল্যামিনার কম্পোজিট অথবা এই পাশে আছে স্যান্ডউইচ প্যানেল, ঠিক আছে। যদি এই যে স্ট্রাকচার অর্থাৎ আমার কম্পোজিটের মধ্যে আমার যে ল্যামিনা গুলো আছে, ল্যামিনা গুলোর ওরিয়েন্টেশন যদি আমার প্রপার্টিতে কোনো ইম্প্যাক্ট ফেলে, সেটাই কেবল আমি বলতেছি স্ট্রাকচারাল কম্পোজিট। So it's normally composed of both homogeneous and composite materials, the properties of which depend not only on the properties of constituent materials but also on the geometrical design of various structural elements. অর্থাৎ আমার শুধুমাত্র মানে প্রপার্টিস এর উপর না, কনস্টিটিউয়েন্ট যে ফেজ গুলো আছে শুধুমাত্র ওইটার উপর না, রেদার তারা কিভাবে ওরিয়েন্টেড আছে সেটার উপরও ডিপেন্ড করবে, তখন ওটাকে আমরা বলতেছি স্ট্রাকচারাল কম্পোজিট। যেমন এতক্ষণ আমরা যেগুলো বলছি, যেমন এই যে এক্সাম্পলটাই যেটা বলছি, কই যেন, এই যে এক্সাম্পলটা, এটা ছিল ল্যামিনার কম্পোজিট। ওকে, সো ল্যামিনার কম্পোজিটটা কি, এই যে দেখো ল্যামিনার কম্পোজিট, এটা হচ্ছে একটা ল্যামিনা, এখানে চারটা, একটা দুইটা তিনটা পাঁচটা ল্যামিনা দেখা যাচ্ছে। একটা হচ্ছে লঙ্গিচুডিনাল ডাইমেনশনে আছে, আর একটা হচ্ছে ট্রাভার্স ডাইমেনশনে আছে। সো এরকম করে আমি প্রত্যেকটা ল্যামিনাকে স্ট্যাক করলে এটা হচ্ছে একটা ল্যামিনার কম্পোজিট। মূলত এটাই বেশি ইউজ করা হয়। A laminar composite is composed of two-dimensional sheets or panels that have preferred high strength direction. The layers are stacked and subsequently cemented together such that the orientation of the high strength direction varies with each successive layer. অর্থাৎ
এই লেয়ারের সাথে এই লেয়ারের পার্থক্য আছে, এটার সাথে এই লেয়ারের পার্থক্য আছে, ঠিক আছে? A laminar composite has relatively high strength in a number of direction in a two-dimensional plane. এক্সাম্পল এরকম হচ্ছে যে মডার্ন যে স্কি গুলো আছে সেটা একটা এক্সাম্পল হতে পারে স্ট্রাকচারাল বা ল্যামিনার কম্পোজিটের। আর এটা হচ্ছে স্যান্ডউইচ প্যানেলস। স্যান্ডউইচ প্যানেল কি? ধরো উপরে একটা শীট আছে আর নিচে একটা শীট আছে, আমি যদি ভিতরে কোনো ফাঁপা কোর ইউজ করি, ঠিক আছে, ওটাকে বলতেছি আমরা স্যান্ডউইচ প্যানেলস। এটা হচ্ছে ওই যে স্ট্রাকচারাল যেহেতু একটু চেঞ্জড এই কম্পোজিটের, এর জন্য আমি এটাকে স্যান্ডউইচ প্যানেল বলতেছি। দেখো এটার কি আছে, ইট কনসিস্ট অফ টু আউটার শিটস। এই যে ব্লু, দুইটা যে ব্লু, এটা হচ্ছে আউটার শিট দ্যাট আর সেপারেটেড বাই অর অ্যাডহেসিভলি বন্ডেড টু এ থিকার কোর, ঠিক আছে? এই যে দেখো মাঝখানে একটা থিক একটা কোর আছে। সিমিলারলি নিচের যে ফিগারটা আছে, এই যে নিচে একটা হানিকম স্ট্রাকচার একটা আছে, এটা হচ্ছে একটু থিক, আর উপরে নিচে যেই ফেস গুলো আছে এগুলো কিন্তু থিন, ঠিক আছে? আউটার শিট আর এরকম করলে আমার কম্পোজিটের ওয়েটটা, বুঝতে পারছো, আমার কম্পোজিটের যে ওয়েটটা আছে এটা খুবই লাইট হয়ে যায়। তারপর এই যে এখানে বলা আছে আউটার শিট, যেগুলো হচ্ছে আউটার শিট, এটা হতে পারে, এটাই মূলত ম্যাক্সিমাম লোডটা ইয়ে করে আর কি, ক্যারি করে। আর থিকার কোর হচ্ছে ইট প্রোভাইড দ্য সাপোর্ট টু দ্য আউটার ফেস। কোন একটা শিয়ার স্ট্রেস বা শিয়ার স্ট্রেস যদি অ্যাপ্লাই হয় আমার এই ইয়ের ভিতর কম্পোজিট ম্যাটেরিয়ালের উপর, সেটাকে সে রেজিস্ট করে। অ্যাপ্লিকেশন কোথায় দেখো, রুফ, ফ্লোর, ওয়াল, বিল্ডিংস, এগুলোর মধ্যে ইউজ করি। সো এটা যে স্ট্রাকচারের উপর বেস করে একটা হচ্ছে আমার ল্যামিনার কম্পোজিট হতে পারে, আর একটা হতে পারে স্যান্ডউইচ প্যানেলস। আচ্ছা, 5 মিনিটের একটা ব্রেক থাকুক, ঠিক আছে? তারপর একটা থিওরি আছে, ওটা আহ, পড়াবো আর কি। 5 মিনিট, 3টা 21 বাজে, 3টা 26 আমরা ব্যাক করবো।
হ্যাঁ, শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, আমরা এখন একটু মেকানিক্স সম্বন্ধে দেখব কম্পোজিট ম্যাটেরিয়ালস এর। সেটা হচ্ছে ফাইবার ম্যাট্রিক্স এর ইন্টারেকশনটা কিরকম ডিউরিং আ লঙ্গিটিউডিনাল টেনসাইল লোডিং ইন ইউনিডিরেকশনাল কন্টিনিউয়াস ফাইবারস। ঠিক আছে? যেমন এটা দেখো, স্টেটমেন্টটা একটু খেয়াল করো যে ফাইবার ম্যাট্রিক্স ইন্টারেকশন, ওকে, ডিউরিং লঙ্গিটিউডিনাল লোডিং, লঙ্গিটিউডিনাল টেনসাইল লোডিং, অর্থাৎ এই যে আমার এটা ধরো কম্পোজিট ম্যাটেরিয়ালস, এটাকে আমি টেনসাইল লোডিং অর্থাৎ দুই পাশ থেকে লোড অ্যাপ্লাই করতেছি বিপরীতমুখী, এটা হচ্ছে সেই টেনসাইল লোডিং ইন ইউনিডিরেকশনাল কন্টিনিউয়াস ফাইবার। আমরা অলরেডি জানি ইউনিডিরেকশনাল মানে কি, সেম ডিরেকশনে আমার ফাইবার গুলো রিইনফোর্স করা, কন্টিনিউয়াস ফাইবার মানে হচ্ছে লং ফাইবার। সো এই ধরনের একটা সিচুয়েশনে আমার ফোর্স বা লোড এটা কিরকম হবে, ঠিক আছে, সেটা আমরা বের করব। তো যদি এটাকে আমরা টেনসাইল লোডিং দিই, তাহলে দেখো তো স্ট্রেস স্ট্রেন কার্ভটা এরকম হবে কিনা। দেখো তো, এটা কেউ বুঝতেছো? একটু রেসপন্স করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে? না বুঝালে বা কনফিউশন থাকলে বুঝবা না। আমরা এতক্ষণ কি বললাম, যে ফাইবার এবং ম্যাট্রিক্স দুটোকে কম্বাইন করে আমি একটা কি বানাবো, বলো? স্যার একটা কম্পোজিট বানাবো। একটা কম্পোজিট বানাবো, ওকে? তো ফাইবারটা কি হয় দেখো, ফাইবারটা হচ্ছে খুবই, এই যে এটা এটা হচ্ছে তার স্ট্রেস, এটা হচ্ছে তার স্ট্রেইন, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে স্ট্রেস এবং হরিজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে স্ট্রেইন। স্ট্রেস স্ট্রেন কার্ভ পাবো, কার্ভটা যদি পাই তাহলে ফাইবারের স্ট্রেংথ খুবই বেশি, তাই না? আমরা কি বলতেছি, যে ফাইবারের এতক্ষণ ধরে যে ফাইবারের স্ট্রেংথটা খুব বেশি হবে, যেটা লোড ক্যারি করবে, হাই লোড ক্যারিং ক্যাপাসিটি থাকতে হবে সেটার, এবং ম্যাট্রিক্সটা কি হবে, একটু ডাকটাইল হবে, তাই না? জি স্যার। তাহলে ম্যাট্রিক্সটা ডাকটাইল হবে মানে কি, সেটার স্ট্রেংথ একটু কম হবে। সো এটা কি ঠিক আছে তাহলে, যে ফাইবারের স্ট্রেংথটা সিগমা এফ ইউ, মানে এটা হচ্ছে যে ফাইবার আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে, সিগমা এম ইউ, এটা হচ্ছে ম্যাট্রিক্স আলটিমেট স্ট্রেংথ। সো এটা খুবই স্টিফ, এটা এটা একটু ডাকটাইল, সো এটার স্ট্রেংথ অনেক বেশি। সো এই বরাবর যদি আমি লেফটে যাই তাহলে এটার স্ট্রেংথ অনেক বেশি, এই বরাবর লেফটে গেলে এটার স্ট্রেংথ একটু কি কম, কম। তাই না? সো এই দুইটা কম্বাইন করে আমি একটা মিডল বরাবর একটা কম্পোজিটের আলটিমেট স্ট্রেংথটা পাবো। এলটিইউ বলতে বোঝাচ্ছে আর কি আলটিমেট স্ট্রেংথ লঙ্গিটিউডিনাল, ওকে? এটা হচ্ছে কম্পোজিটের, এই যে ইয়েটা দেখো, অ্যারোটা দেখো, এটা হচ্ছে কম্পোজিটের জন্য। সো না বেশি না কম, একটা মিডল বরাবর আমি কি পেলাম, একটা কম্পোজিটের স্ট্রেংথ পেলাম, তাই না? এটা কি জি বোঝা স্যার। গেছে? সো ম্যাট্রিক্স এবং ফাইবারের একটা ইন্টারমিডিয়েট, আমি একটা আলটিমেট স্ট্রেস পেলাম আমার কম্পোজিটের। তো এটা প্রুফ করার জন্য আমাকে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে, যে ফাইবারস আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সে কি হবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, পারফেক্ট বন্ডিং এক্সিস্ট বিটুইন দ্য ফাইবারস এন্ড ম্যাট্রিক্স। সো আমার ফাইবারস এবং ম্যাট্রিক্স এর মধ্যে একটা পারফেক্ট বন্ডিং আছে। দ্য ম্যাট্রিক্স ইজ ফ্রি অফ ভয়েড, কোনো ফাঁকা জায়গা নেই। দ্য ফোর্স অ্যাপ্লাইড ইজ আইদার প্যারালাল অর নর্মাল টু দ্য ফাইবার ডিরেকশন। সো এখানে আমরা কি দেখতেছি, প্যারালাল টু দ্য ডিরেকশন অফ দ্য ফাইবার, যে আমি যে লোডটা অ্যাপ্লাই করছি। দ্য ল্যামিনা ইজ ইনিশিয়ালি স্ট্রেস ফ্রি, নো রেসিডুয়াল স্ট্রেসেস আর প্রেজেন্ট ইন দ্য ফাইবার এন্ড ম্যাট্রিক্স, অর্থাৎ আমার এই কম্পোজিট ম্যাটেরিয়ালের মধ্যে কোনো রেসিডুয়াল কি নাই, স্ট্রেস নাই, ওকে? বোথ ফাইবারস এন্ড ম্যাট্রিক্স বিহেভ অ্যাজ লিনিয়ারলি অ্যাজ ইলাস্টিক, অর্থাৎ আমি ধরেই নিচ্ছি, স্যার রেসিডুয়াল স্ট্রেসটা, হ্যাঁ রেসিডুয়াল স্ট্রেস, হ্যাঁ রেসিডুয়াল স্ট্রেস, এই যে রেসিডুয়াল স্ট্রেসটা হচ্ছে মানে আমার কম্পোনেন্টের ভিতর স্ট্রেসটা যদি আগে থেকে যায়, বুঝতে পারছো? অনেক সময় দেখবা আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করছি, হ্যাঁ, একটা ম্যাটেরিয়ালকে একটা ডাইমেনশনাল শেপ দিছি, ঠিক আছে, শেপ দেওয়ার পর 2-3 দিন বা 3 দিন, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, এটা বেঁকে যায়, বাট আমি এটা দিয়ে কোনো কাজ করি না, এটা বেঁকে গেছে। এই যে বেঁকে যাচ্ছে, এটা কারণ কি? এটার মানে হচ্ছে এটার ভিতর একটা রেসিডুয়াল স্ট্রেস ছিল একটা মেশিনিং প্রসেস করার পর।
ঠিক আছে? কি কোনো অবশিষ্ট স্ট্রেস যে হ্যাঁ, এরকম হ্যাঁ, সেটা যদি এটার মধ্যে থাকে। তো আমরা ধরে নিচ্ছি আমরা যে ম্যাটেরিয়ালটা টেস্টিং করতেছি বা মেকানিক্সটা আমি যে ম্যাটেরিয়ালের জন্য বের করতে চাচ্ছি সেখানে এরকম কোনো রেসিডুয়াল স্ট্রেস নাই। ধরো আমি এটাকে যদি এক্সাম্পল হিসেবে মানে রিলেট করে এক্সাম্পল দেই, আমরা অনেক সময় টেনশন করি না? ধরো মানে কি বলে এক্সাম দিছো, হ্যাঁ? ৬টা থিওরি এক্সাম দিছো, এক্সাম শেষ। তো হিসেবে কি তোমার মানে স্ট্রেসটা চলে যাওয়ার কথা না? এক্সাম শেষ, আমার টেনশন শেষ। বাট তোমার মধ্যে ভালো করবে না খারাপ করবে এরকম একটা স্ট্রেস কিন্তু রয়ে গেছে। এরকম যদি রয়ে থাকে, তুমি যদি গেস করতে না পারো যে ভালো হবে না খারাপ হবে, তুমি কিন্তু আলটিমেটলি টেন্স থাকবা। সো এটাকে বলতে পারো একটা রেসিডুয়াল স্ট্রেস। সিমিলারলি যখন কোনো এই ম্যাটেরিয়ালের মধ্যে তুমি এই কম্পোজিট ম্যাটেরিয়ালটা কি তৈরি করছো না, যেটা আমি টেস্ট করতেছি, জি স্যার। এটা যখন আমি তৈরি করছি এটা অবশ্যই একটা ম্যানুফ্যাকচারিং টেকনিক্স ছিল, যেটার মধ্যে হেভি মেশিনারিজ ছিল। এটাকে কোনো জায়গায় এক্সপানশন করছে, কোনো জায়গায় কম্প্রেস করছে, এটাকে স্ট্রেস দিছে, তাই না? তো তৈরি করার পর এটার ফিনিশিং যে প্রসেস, ওই ফিনিশিং প্রসেসের মধ্যেই থাকতে হবে যে এরকম যেন কোনো রেসিডুয়াল স্ট্রেস এটার মধ্যে ট্র্যাপড হয়ে না থাকে। এটাকে রেসিডুয়াল স্ট্রেসটা ফ্রি করে নিতে হবে। ঠিক আছে? এটার জন্য ডাইমেনশনাল স্ট্রাকচারাল যে অ্যাবিলিটিটা আছে ওটার জন্য ঠিক থাকে। সো আমরা আইডিয়াল কেসে ধরে নিচ্ছি এটার মধ্যে কোনো রেসিডুয়াল স্ট্রেস নাই। এই পর্যন্ত বোঝা গেছে তো, তাই না? both fibers and matrix behave as linearly elastic material। এই যে দেখো সবগুলো কিন্তু এই যে ইলাস্টিক লিমিট পর্যন্ত গিয়ে কিন্তু আমরা আর আগাই নেই। যে ম্যাট্রিক্সটা বলতেছি ডাকটাইল, এটা তো আরো যাওয়া দরকার ছিল, তাই না? তোমরা যদি যে স্ট্রেস কার্ভ সম্বন্ধে জানো, যে ডাকটাইল ম্যাটেরিয়ালটা কিন্তু আরো যাওয়ার কথা ছিল, প্লাস্টিক ডিফরমেশন পর্যন্ত যাওয়ার কথা ছিল। যাচ্ছি না, কারণ কি? আমি অ্যাজাম্পশন ধরেই নিছি যে ফাইবার এবং ম্যাট্রিক্সটা আমার ইলাস্টিক ম্যাটেরিয়াল হিসেবে বিহেভ করবে। ওকে, দ্যাটস ওয়াই এই যে এটা মোটামুটি একটা লিনিয়ার লাইন, প্রপোর্শনাল লিমিট বা ইলাস্টিক লিমিটে গিয়েই আমি অফ করে দিছি। ঠিক আছে? চলো এখন আমরা যাই একটু ডেরিভেশনের দিকে আগাই। Assuming a perfect bonding between a fiber and matrix, we can write যে স্ট্রেন, ফাইবারের স্ট্রেন, ম্যাট্রিক্সের স্ট্রেন এবং আমার কম্পোজিটের স্ট্রেন হচ্ছে সমান। ধরো এই যে এই বরাবর আমি একটা লোড অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই যে এই রেখা বরাবর। সো এই রেখা বরাবর কি আমার সবগুলার স্ট্রেন কি সমান না? এই যে এই পয়েন্টে, ঠিক আছে? জি স্যার। এই পয়েন্টে আমার কি সবই তো সমান? জি স্যার, এই স্ট্রেন সমান। হ্যাঁ, জি স্ট্রেন, হ্যাঁ। এটাই বলতেছি যে লঙ্গিচুডিনাল স্ট্রেন ইন ম্যাট্রিক্স, স্ট্রেন ইন ফাইবার, স্ট্রেন ইন কম্পোজিট আমার সব কি সমান এই পয়েন্টে, রাইট? Yes, sir. ওকে, তারপর বলতেছে সিন্স বোথ ফাইবারস এন্ড ম্যাট্রিক্স আর ইলাস্টিক, লঙ্গিচুডিনাল স্ট্রেস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ স্ট্রেস সমান সমান কি ইলাস্টিক মডিউলাস সমান সমান কি ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, তাই না? স্ট্রেস ইয়ংস মডুলাস কি ছিল? ই ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, তাই না? সেখান থেকে স্ট্রেসটাকে যদি এক পাশে আনি তাহলে ইলাস্টিক মডুলাস ইনটু স্ট্রেন, এভাবে লেখা যায় না ফ্যাব্রিকের জন্য, সরি ফাইবারের জন্য? জি স্যার, লেখা যাবে। হ্যাঁ, এটা Yes, হচ্ছে sir. কি ম্যাট্রিক্সের জন্য। এখন এই যে সিগমা এফ আর সিগমা এম এই দুইটাকে আমি যেহেতু সমান, সরি এপসাইলন সি দিয়ে আমি রিপ্লেস করে দিছি। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এখন দেখো, এখন বলো তো এই যে আমি বলতেছি আমাদের ফাইবারটা খুবই স্ট্রং, এটা লেস স্ট্রং, তাহলে এটা এখানে কোনটা বেশি স্টিফ? মানে স্টিফ বলতে আই মিন কোনটা ঢালটা খাড়া বলো তো, ফাইবারের না ম্যাট্রিক্সের? স্যার ফাইবারে। ফাইবারের Fiber. ফাইবারের। তার মানে কি ফাইবারের ইয়ংস মডুলাস কি বেশি না? জি স্যার। সো ফাইবারের ইয়ংস মডুলাস বেশি। তো ফাইবারের ইয়ংস মডুলাস যদি বেশি হয় তাহলে ফাইবারের স্ট্রেসও কি হবে? বেশি তাই না? বুঝাইতে পারছি এটা? জি স্যার। সো ফাইবার স্ট্রেস ইজ অলওয়েজ গ্রেটার দেন দ্য ম্যাট্রিক্স স্ট্রেস। তো এখন আমি কি করলাম এতটুকু পর্যন্ত আই থিঙ্ক বুঝতে পারছো। তারপর হচ্ছে কি আমি ম্যাট্রিক্সের উপর কি করছি, একটা পিসি লোড অ্যাপ্লাই করছি, তাই না? এই লোডটা, এই যে আমার পুরো কম্পোজিটের উপর যে লোডটা অ্যাপ্লাই হয়েছে, এই লোডটা আমরা বলতে পারি না ফাইবার ক্যারি করছে এবং ম্যাট্রিক্স ক্যারি করছে? জি স্যার। স্যার বুঝি নাই স্যার বুঝো নাই? ধরো আমি একটা কম্পোজিট যে ম্যাটেরিয়ালটা এটার উপরই তো আমি টেস্ট করতেছি, আমি এটার উপর যে লোডটা অ্যাপ্লাই দিছি আলটিমেটলি কম্পোজিটটা কি দিয়ে বানানো? ফাইবার আর ম্যাট্রিক্স,
তাহলে ফাইবার জি স্যার, ওই লোডটা তাহলে কে কে বহন করবে? ম্যাট্রিক্স বহন করবে, আর কে বহন করবে? ফাইবার বহন করবে, ফাইবার কিন্তু বহন স্যার করবে। ফাইবার না বেশি বহন করার কথা। বেশি কম এটা ফ্যাক্ট না, দুটা মিলিয়ে তো সমান হবে, মোট স্ট্রেসের সমান হবে, আচ্ছা সরি আচ্ছা মোট স্যার, মোট ফোর্সের তো সমান হবে, তাই না? জি স্যার। বুঝতে পারো নাই? ধরলাম ফ্যাব্রিক বেশি, ধরলাম 10, আমি কম্পোজিটের মধ্যে আমি কি বলে এটাকে 10 প্যাসকেল লোড দিছি, ওকে? তাহলে 10 ধরলাম, ফাইবার 8 নিল, ম্যাট্রিক্স 2 নিল, বাট 10 সমান সমান তো 10, জি স্যার। মানে টোটাল লোড carried by the composite is equal to total load carried by fiber plus total load carried by matrix, তাই না? সো পিসি কে কি লেখা যায়? আমরা জানি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, লোড বাই এরিয়া না, বা ফোর্স বাই এরিয়া। জি স্যার। সো Yes, এখান sir. থেকে হ্যাঁ, সো লোডটা কি, স্ট্রেস ইনটু এরিয়া। সো কম্পোজিটে লেখা যায় সিগমা সি এসি, এটা সিগমা এফ এফ এভাবে লেখা যায়। তো এখন সিগমা সিটা এই পাশে রাখলাম, এসি দিয়ে ভাগ করে দিলাম। তো এখানে কি সিগমা সিটা হচ্ছে এভারেজ টেনসাইল স্ট্রেস ইন দা কম্পোজিট, এএফ টা হচ্ছে নেট ক্রস সেকশনাল এরিয়া ফর দা ফাইবার হবে এখানে ফাইবার, আর এএম টা হচ্ছে নেট ক্রস সেকশনাল এরিয়া ফর দা ম্যাট্রিক্স, আর এসি ইজ ইকুয়াল টু এএফ প্লাস এএম। ঠিক আছে, মানে হচ্ছে টোটাল কম্পোজিটের এরিয়া আর ফাইবার আর ম্যাট্রিক্সের এরিয়া সমান হবে। তাহলে দেখো তো এএফ বাই এসি এটাকে ভলিউম ফ্র্যাকশন হিসেবে লেখা যায় না? এই যে জি স্যার। ফাইবার ভলিউম ফ্র্যাকশন হচ্ছে টোটাল কতটুকু এরিয়ার মধ্যে আমার ফাইবারের এরিয়া কতটুকু আছে, এটাই তো ফাইবারের ভলিউম ফ্র্যাকশন লেখা যায় তো, তাই না? সিমিলারলি আমার ম্যাট্রিক্সের ভলিউম ফ্র্যাকশন কত? জাস্ট 1 মাইনাস জি এএফ স্যার। বাই এসি, সো এএম বাই এসি। তাহলে আমি সিগমা সি কে কি লিখছি? সিগমা সি কে আমি এই যে সিগমা এফ আর এটাকে ভলিউম ফ্র্যাকশন, এটা নিউ বা ভি এফ দিয়ে দিছি, তাই না? এই যে এইভাবে দিয়ে দিছি। সো এটাকে আমি বলি রুল অফ ম্যাট্রিক্স, বা এটাকে আমি লিখতে পারি যে যদি সিগমা সি দিয়ে সবাইকে ভাগ করে দেই, তাহলে যেহেতু স্ট্রেস, যদি সিগমা সি দিয়ে ভাগ করে দেই, অর্থাৎ স্ট্রেস বাই স্ট্রেন মানে তো ইয়ংস মডিউলাস, তাই না? সো এই ইকুয়েশনটাকে আমি এইভাবেও লিখতে পারি, রাইট? জি স্যার। বুঝতে পারতেছি? শুনতেছো তোমরা আমাকে? জি স্যার। Yes, sir. No. Okay, rule of matrix shows that the composite longitudinal modulus is intermediate between the fiber and matrix, অর্থাৎ আমার এই কম্পোজিটের যেই মডিউলাস, ইলাস্টিক মডিউলাসটা, এটা আমার ফাইবারের মডিউলাসের উপরেও ডিপেন্ড করতেছে, আমার ম্যাট্রিক্সের মডিউলাসের উপর ডিপেন্ড করতেছে, এবং ইট ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ইনক্রিজিং ফাইবার ভলিউম ফ্র্যাকশন, এবং এটা বেড়ে যায় আমি যদি ফাইবারের ভলিউম ফ্র্যাকশনটা বাড়াই। সিন্স EF is greater than EM, এটা আমরা জানি, এই যে EF is greater than EM, it is influenced more by the fiber modulus than the matrix modulus, যেহেতু বেশি, সো আমার এই ভ্যালুটা EF যত বাড়াবো বেশি, হ্যাঁ, তত ইফেক্ট করবে বেশি আমার কম্পোজিটের ইয়ংস মডুলাসকে। এখন একটা জিনিস দেখো, the fraction of load carried by the fiber in longitudinal loading, এটা কি এভাবে লেখা যায়? PF by PC, টোটাল লোড PC, টোটাল লোডের কতটুকু আমার ফাইবার বহন করছে, অর্থাৎ the fraction of load carried by the fibers, PF by PC লেখা যায়। তো PF মানে কি? সিগমা এফ VF লেখা যায় না? এই যে PF কি আমি কি লিখছি? সিগমা এফ AF বা AF বাই AC কে কি লেখা যায়? সিগমা এফ নিউ এফ, এই যে সিগমা এফ VF বা নিউ এফ, এটা হচ্ছে ভলিউম ফ্র্যাকশন। সিমিলারলি পিসি কে লিখতে পারি, পিসি হচ্ছে পিসি আর পিএম এর সমান, হ্যাঁ। সো ওইখান থেকে পিএফ তো অলরেডি পাইলাম, আর পিএম হচ্ছে এই যে সিগমা এম 1 মাইনাস ভিএফ, সো এইভাবে লেখা যায়। এখন তুমি যদি ইএফ বাই ইএম কে ভাগ করে দাও, এই যে এরকম একটা গ্রাফ পাবা। হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে তুমি যদি ইএফ বাই ইএম যদি বাড়াও, ঠিক আছে,
ইএফ বাই ইএম যদি বাড়াও তাহলে 0.1 অর্থাৎ 10% ভলিউম ফ্র্যাকশনে 10% ভলিউম ফ্র্যাকশন অফ ফাইবারে ধরলাম ইএফ বাই ইএম 10, তাহলে 10 বরাবর যদি আমি উপরের দিকে যাই এই বরাবর, ঠিক আছে, তাহলে 10 ভলিউম ফ্র্যাকশন অফ ফাইবারে ফাইবার কতটুকু লোড বহন করবে? মোটামুটি 40% লোড ফাইবার বহন করবে টোটাল কম্পোজিটের। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার বলে ভালো হতো। ধরো ইএফ বাই ইএম, হ্যাঁ, ইএফ বাই ইএম আমি ধরলাম কত? 50। ইএফ বাই ইএম আমি ধরো একটা কম্পোজিট ডিজাইন করব, এই কম্পোজিটে আমি যদি কার্বন ফাইবার নেই, আমি ওইটার ইয়ংস মডিউলাস জানবো না? রেসপন্স না করলে কিভাবে কথা বলবো? শুনতেছো তোমরা আমাকে? হ্যালো, তোমরা কি শুনতেছো আমাকে? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ধরো সাপোজ এটা একটু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ধরো তুমি কার্বন ফাইবার রিইনফোর্সড পলিমার ম্যাট্রিক্স বানাবা। পলিমার ম্যাট্রিক্সে ধরলাম তুমি অ্যাপক্সি রেজিন নিছো, তাহলে এই যে কার্বন ফাইবার নিছো, অ্যাপক্সি রেজিন নিছো, এই দুইটার ইয়ংস মডিউলাস তুমি জানো না? ইয়ংস মডিউলাসটা তো ফিক্সড। জি স্যার। তাহলে ইয়ংস মডিউলাস যদি 50 হয়, ঠিক আছে, ইএফ বাই ইএম ভাগ করে যদি দেখো 50, এখন 50 বরাবর নিয়ে যদি তুমি 10% ফাইবার নাও, ঠিক আছে, এই যে আমি বললাম কার্বন ফাইবার নিছো আর এপক্সি রেজিন নিয়ে তুমি ম্যাট্রিক্স বানাবা। এখন ফাইবার যদি 10% নাও, ভলিউম ফ্র্যাকশন 0.1 মানে 10% ফ্র্যাকশন, ভলিউম ফ্র্যাকশন অফ ফাইবার, অর্থাৎ 10% যদি কার্বন ফাইবার নাও ধরলাম, তাহলে 50 বরাবর এই বরাবর গেলে কি এইখানে না 10% ভলিউম ফ্র্যাকশনে? আমার মাউস দেখতেছো? জি স্যার। এইখানে। তো এইখানে কি মিন করে? এই বরাবর তুমি লেফটে যাও, এই বরাবর যদি লেফটে যাও তাহলে 50টা কি 50 বা তার উপরে ধরলাম, এটা হচ্ছে 60 মানে কি? 60 মানে হচ্ছে পিএফ বাই পিসি ইজ ইকুয়াল টু 60। পিএফ বাই পিসি ইজ ইকুয়াল টু 60 মানে কি? 60% টোটাল লোড আমার ফাইবার বহন করতেছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আবার ধরো ইএফ বাই ইএম হচ্ছে 50 ধরলাম। এখন তুমি বলতেছো না আমি 10% ভলিউম ফ্র্যাকশন ফাইবার দিব না, আমি 30% ভলিউম ফ্র্যাকশন ফাইবার দিব। তাহলে এই বরাবর যাও, এই বরাবর গেলে যে এইখানে আসি, এইখানে মানে কি প্রায় 95%, অর্থাৎ 95% লোড কে বহন করবে? 95% লোড বহন করবে আমার পিএফ বাই পিসি, অর্থাৎ ফাইবার বহন করবে। সো এইভাবে আমাকে ডিজাইন করতে হবে যে আমি ইএফ বাই ইএম অর্থাৎ আমার কোন ম্যাটেরিয়ালটা আমি ইউজ করব, ঠিক আছে, কোন ম্যাটেরিয়ালটা ইউজ করব, ওই ম্যাটেরিয়ালটা আমি কি ভলিউম ফ্র্যাকশন ইউজ করব, 10%, 30% না 50%। আমি 10% যদি ইউজ করি ওই ফাইবারটা বা ম্যাটেরিয়ালটা, আমার লোড কতটুকু বহন করবে ফাইবার। সো এইগুলা জানতে হবে। সো এখানে একটা ওভারঅল সাম দেয়া আছে যে ইন মোস্ট অফ দা পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, আমি যে ম্যাট্রিক্স বা পলিমার নিয়েই আমি ফাইবার বা পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট যেটাই নেই, আমার ইএফ বাই ইএম 10 এর বেশি, ঠিক আছে। সো 10 এর বেশি আমি ধরে নিলাম আমার ম্যাক্সিমাম পলিমার ম্যাট্রিক্স কম্পোজিটের জন্য আমার ইএফ বাই ইএম হচ্ছে 10 এর বেশি। সো 10 এর বেশি যদি হয়, আবার বলছে ইভেন ফর বিএফ 20%, অর্থাৎ ভলিউম ফ্র্যাকশন, ফাইবারের ভলিউম ফ্র্যাকশন যদি 20% ধরি, 20% মানে 0.1 আর 0.3 এর মাঝখানে, হ্যাঁ, ধরো এই মাঝখানে এরকম একটা রেখা আছে। তো ফাইবার ক্যারি 70% অফ দা কম্পোজিট লোড। সো আমার 10% এর বেশি যদি আমি নেই, ম্যাক্সিমাম গুলো ধরলাম আমি 40 বা 40%, তো 40% বরাবর যদি আমি 0.3% নেই, তাহলে দেখো 70% এর বেশি কিন্তু আমার ফাইবার ক্যারি করতেছে লোড। সো এটা একটা ভালো দিক। এখন যদি আমি ভলিউম ফ্র্যাকশন আরো বাড়াই, ভলিউম ফ্র্যাকশন আরো বাড়ালে আমার ফাইবারের উপর লোড ক্যারিং ক্যাপাসিটি আরো বাড়বে।
সো এটা কম্পোজিটের ওভারঅল প্রপার্টি এনহান্স করবে। ইনক্রিজিং দ্য ফাইবার ভলিউম ফ্র্যাকশন increases the fiber load fraction as well as the composite load. আমি মনে হয় বুঝাইতে পারছি, বুঝতে পারছো? স্যার 70% স্যার কিভাবে হয়েছে স্যার? এটা স্যার বুঝি নাই স্যার। স্যার এটা EF বাই EM যদি 10 এর থেকে বড় হয় আর BF টা আপনি 0.2 ধরছেন স্যার, ফাইবার হ্যাঁ, ক্যারি করতে পারে 70%, এটা বুঝলেন কিভাবে স্যার? এটার মিনিংটা হচ্ছে এরকম যে আমি যে কোনো ফাইবার পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট বানাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হচ্ছে ইএফ বাই ইএম টা হচ্ছে কি 10 এর বেশি। তো 10 এর বেশি কত? আমি ধরলাম এটা 50, ধরে নাও 50। ওকে ওকে, আমি যে ম্যাটেরিয়ালটা দিয়ে বানাতে চাচ্ছি সেটার ইএফ বাই ইএম হচ্ছে 50। এখন বলছে যে 20% ভলিউম ফ্র্যাকশন, আমি ফাইবারের ভলিউম ফ্র্যাকশন নিব 20%, ম্যাট্রিক্স দিব 80%। তাহলে 0.2% এর রেখাটা কি এই যে উপরে হবে না? 0.1 আর 3 এর বরাবর হবে না? জি স্যার। আমার মাউসটা খেয়াল করো, এই যে এই বরাবর হবে, তাই না? তাহলে তুমি 50 বরাবর উপরের দিকে যাও, গিয়ে দেখো তাহলে কি এই বরাবর কোন একটা পয়েন্টে কি ছেদ করবে না ওই রেখাটা 0.2 ভলিউম ফ্র্যাকশনের? করবে কিনা? জি স্যার। তো এই বরাবর এখন আমার বের করতে হবে যে আমার, করবে স্যার। হ্যাঁ, আমার ফাইবারটা কতটুকু লোড বহন করে। এবার এই বরাবর তুমি লেফটে যাও, লেফটে গেলে কি 50 আর 100 এর মাঝখানে একটা পয়েন্ট পাবে না? ওই ভ্যালুটা কি? ওই ভ্যালুটা হচ্ছে জি স্যার। মানে লোড ফ্র্যাকশন আর কি, যে আমার ফাইবার কতখানি লোড বহন করবে। তো এইখানে যদি আমার হয় তাহলে তো অবশ্যই 70। তার মানে বোঝা স্যার এটা কি যাচ্ছে, স্যার অ্যাজিউম করে নিতেছে, মানে 50 হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, বেশি 100 এই যে থেকে কম, এই এটা যে কি অ্যাজিউম 100, করছে এটা 70 হচ্ছে থেকে জাস্ট, বেশি? এটা একটা মানে আইডিয়া দিছে আর কি, যে ইন জেনারেল, আচ্ছা স্যার। আচ্ছা। বুঝতে পারছো? সো আমি জি যদি স্যার, ভলিউম বুঝে গেছি। ফ্র্যাকশন যদি বাড়াই তাহলে আমার ফাইবারের লোড ফ্র্যাকশনও বাড়বে। অর্থাৎ আমি যদি এই যে বলতেছি 50, আমি যদি আরো বাড়াই দেই, হ্যাঁ 50 বরাবর আমি 0.2% বলতেছি ভলিউম ফ্র্যাকশন। এখন যদি আমি 0.5 ফ্র্যাকশন যদি দিয়ে দেই, যে 50% হবে আমার ফাইবার, 50% হবে ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে তো আমার লোড ক্যারিং ক্যাপাসিটি আরো বাড়বে, তাই না? জি স্যার, স্যার ঠিক স্যার। ওকে, তারপর হচ্ছে দেখো এটা একটা ক্রিটিক্যাল ভলিউম ফ্র্যাকশন বের করছে। এটা এটা দরকার নেই, ঠিক আছে? এটা তোমরা কারো যদি জানার ইচ্ছা থাকে তাহলে এটা একটু সেলফ মোটিভেটেড হয়ে পড়ে নিও। এই যে একটা ম্যাথ দেয়া আছে দেখো, একটু ম্যাথটা পড়ো তো। কি দেয়া আছে এটা? এই কন্টিনিউয়াস এন্ড অ্যালাইনড গ্লাস ফাইবার রিইনফোর্সড কম্পোজিট কনসিস্ট অফ গ্লাস ফাইবার রিইনফোর্সড কম্পোজিট, যেটার মধ্যে 40% হচ্ছে গ্লাস ফাইবার, যেটার মডুলাস অফ ইলাস্টিসিটি আছে 69 গিগাপাস্কেল, এবং পলিস্টার রেসিন, এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে 60 ভলিউম পার্সেন্ট। হ্যাঁ, when hardened displays a modulus of 3.4 gigapascal. ওকে, এই যে দেখো কোনটার, এই যে দেখো এটার মডুলাস অফ ইলাস্টিসিটি ই কত বেশি? এটা হচ্ছে 69 আর এটা হচ্ছে 3.4। তো আমার এই ফিগারের সাথে মেলে না এটা, এটার সাথে? জি সো স্যার। কম্পিউট দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি ইন দ্য লঙ্গিটিউডিনাল ডিরেকশন। এটা কোন ফর্মুলাটা আসছে বলো তো? এটা আসছে, এটা না? কই জানো? এই যে এটা আসছে না এই ফর্মুলাটা? এই যে এই ফর্মুলা থেকে এটা বের করছে, ঠিক আছে? 3.4 gigapascal into 0.6 আর 69 gigapascal into 0.4। সো এখান থেকে আমার মডুলাস অফ ইলাস্টিসিটিটা বের হইছে। তারপর বলছে if the cross sectional area is 250 millimeter square and a stress of 50 megapascal is applied in this longitudinal direction, compute the magnitude of load carried by each of the fiber and matrix। অর্থাৎ কতটুকু লোড ফাইবার বহন করবে, কতটুকু লোড ম্যাট্রিক্স বহন করবে। তো এই যে এরকম বের করে নিছে। এফ মানে কি? ই বাই ভলিউম ফ্র্যাকশন। সো আমার এফ বাই
FM বের করে নিছে 13.5। তারপরে এখানে তোমার একটা এরিয়া দেয়া আছে 250 মিলিমিটার স্কয়ার কম্পোজিটের, আর স্ট্রেসের ভ্যালুটা দেয়া আছে বা লোডের ভ্যালুটা দেয়া আছে। সো এখান থেকে আমি ফোর্সটা বের করলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে কম্পোজিটের ফোর্স। তো কম্পোজিটের ফোর্স যেটা কম্পোজিট বহন করবে সেটা কিউমুলেটিভলি ফাইবার এবং ম্যাট্রিক্স বহন করবে। সো এই দুইটা মিলিয়ে হচ্ছে এই 12,500 নিউটন, যেটা আমি একটু আগে বের করছি। ঠিক আছে, বের করছি। সো এখানে আবার এই একটা সমীকরণ আর এই হচ্ছে একটা সমীকরণ। এখান থেকে এফএফ আর এফএম আমি বের করতে পারবো না? জি স্যার পারবো। ওকে, তারপরটা কি বলছে যে ডিটারমাইন দ্য স্ট্রেন দ্যাট ইজ সাস্টেইনড বাই ইচ ফেজ, অর্থাৎ স্ট্রেন বের করতে বলছে এখন। ঠিক আছে, স্ট্রেনের সমীকরণ কোনটা? যে সব থেকে স্ট্রেন বের করতে হবে, অর্থাৎ আমার সিগমা এফ বের করতে হবে, আর ইএফ তো দেওয়াই আছে। এখন সিগমা এফ কিভাবে বের করব? এই যে দেখো, সিগমা এফ বের করতে হইলে আমার কি লাগবে? আমার লাগবে এরিয়া লাগবে। এফ এফ আর এফ এম তো অলরেডি আমি বের করছি, তাই না? তো আমার এ লাগবে। এখন এটা আমি কোত্থেকে বের করতে পারি? মানে ক্রস সেকশনাল এরিয়া অফ ম্যাট্রিক্স, ক্রস সেকশনাল এরিয়া অফ ফাইবার, এটা বের করবো ওই যে ভলিউম ফ্র্যাকশন থেকে। আমি ভলিউম ফ্র্যাকশন জানি না, 0.6 আর 0.4। ঠিক আছে, তো ওইখান থেকে আর টোটাল এরিয়াটা জানি। টোটাল এরিয়াটা বলা ছিল যে ক্রস সেকশনাল এরিয়া অফ কম্পোজিট বলা ছিল 250। তো এখান থেকে আমার ম্যাট্রিক্স এবং ফাইবারের আমি এরিয়াটা পেয়ে যাব। এরিয়া পেয়ে গেলে আমার ফোর্স আমি জানি, বি সেকশনে বের করছি, এখান থেকে সিগমা বের করব। সিগমা যদি জানি, আমার সিগমা বের হয়ে গেছে, আমার ইলাস্টিক মডিউলাস বের হয়ে গেছে। সো আমার স্ট্রেনটা বের করতে হবে, রাইট? সো এইভাবে এটা করবা। আর সবশেষে দেখো এই যে আমরা যেমন কি বলে ওটাকে, পলিমার ফ্যাব্রিকেশনে, হ্যাঁ, পলিমার ফ্যাব্রিকেশনে আমরা কিন্তু বিভিন্ন টেকনিক পড়ছিলাম। কয়েকটা টেকনিকের নাম বলো তো তোমরা। স্যার এক্সট্রুশন করছিলাম, ইনজেক্টিং মোল্ড করছিলাম, তারপর ব্লো মোল্ড। ব্লো মোল্ড, ট্রান্সফার মোল্ড, ওইগুলো ছিল পলিমার প্রসেসিং। সিমিলারলি এই যে কম্পোজিট ম্যাটেরিয়ালের ফ্যাব্রিকেশন টেকনিকও আছে, যেমন হচ্ছে যে ওপেন মোল্ড প্রসেস, ক্লোজ মোল্ড প্রসেস, হ্যান্ড লেআপ। এগুলা আর পড়াচ্ছি না, সিলেবাস আই থিংক অনেক বড় হয়ে যাবে। তোমরা এগুলা মানে ভিডিও দেখো, হ্যাঁ, একটু থিওরি পড়ে তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখতে পারো, তাহলে আইডিয়া হবে। এই যে বললাম যে রিইনফোর্স করব, হ্যাঁ, ম্যাট্রিক্সের মধ্যে আমি ফাইবার রিইনফোর্স করব, এগুলো কিভাবে করা হয়, এগুলোই হচ্ছে যে প্রসেসগুলো। তো এগুলো যদি একটু ভিডিও দেখো তো আই থিংক তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে বার্ডস আই ভিউ যেটা ওইখান থেকে বেরোয় আসতে পারবে আর কি। ভিডিওগুলো একটু দেখো তোমরা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। হ্যান্ড লেআপ আছে, স্প্রে লেআপ আছে, অটোক্লেভ বা ভ্যাকুয়াম ব্যাগ, ফিলামেন্ট ওয়াইন্ডিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, ক্লোজড মোল্ডের মধ্যে আছে হট প্রেস, কম্প্রেশন মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং, ট্রান্সফার মোল্ডিং, পাল্ট্রেশন। এখান থেকে কিছু কিছু তোমরা দেখো, তাহলে আই থিংক তোমাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। স্যার এগুলোর প্রসেস কি